আসসালামু আলাইকুম। বিদ্যাবাড়ির ডিজিটাল ক্লাসরুম থেকে আমি আপনাদের সাথে আছি ফুজাইল রহমানী। আপনারা আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানাবেন। আর সবার ক্যামেরা অফ কেন? এই যে 11 থেকে 20 গ্রেড 18 আপনাদের সবার ক্যামেরা অফ কেন? কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্টে লিখবেন। আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্টে লিখবেন। আপনারা হচ্ছেন 11 থেকে 20 গ্রেডের চাকরি প্রত্যাশী, তাই তো? আমি এক দুজনকে মিউট করে রাখবো সার্বক্ষণিক। বরিশাল থেকে আসেন, ঝিনাইদহ থেকে আসেন, চাঁদপুর সুসং দুর্গাপুর থেকে আসেন, ফরিদপুর, মানিকগঞ্জ, ময়মনসিংহ, গফরগাঁও, খাগড়াছড়ি, মাদারীপুর, বরিশাল, গাজীপুর, দিনাজপুর, মাগুরা, শেরপুর থেকে সাউন্ড দেখো তো একটু বাড়ানো যায় কিনা, কক্সবাজার থেকে, নড়াইল থেকে, বরগুনা থেকে। যাদের ক্যামেরা অফ, ক্যামেরা অন করার চেষ্টা করেন। হানিফ ফকির নেত্রকোনা থেকে, আফরুজা খানম ময়মনসিংহ থেকে, ওয়ালাইকুম সালাম। টাঙ্গাইল থেকে, ফরিদপুর থেকে, চট্টগ্রাম থেকে, সন্তোষ চাকমা। হ্যাঁ, আমি ভালো আছি চাকমা, সন্তোষ চাকমা। বিদ্যুৎ নাই, অন্ধকার। এক দুজনের অন্ধকার মানলাম, সবার বাসায় তার অন্ধকার না। সবাই 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 আপনাকে ক্যামেরা অন করতে হবে। ক্লাসে ক্যামেরা অন রাখবেন, যার যেটা সমস্যা সেই সমস্যাটা সমাধান করবেন। যখন যেটা না বুঝেন সেটাকে আপনি মিনিট করুন। ইয়ে বেতন ঠিক সে আছে। দিবে। আফরোজা খানম। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কোথা থেকে বলছেন? স্যার আমি থেকে বলছি। স্যার আপনি কেমন আছেন? ময়মনসিংহ কোথায় বাসা আপনার? স্যার ময়মনসিং হচ্ছে আকুয়া, কিন্তু আমার হোম টাউন হচ্ছে স্যার নেত্রকোনা দুর্গাপুর। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এমনি স্যার শহীদুল্লাহ, আফরোজা কি আমার আগে কোনো ক্লাস করেছেন? জি স্যার, আমি এনটিএসসি বেঁচে ছিলাম আপনার। ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, এই শহীদুল্লাহ, এমনি শহীদুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কোথা থেকে বলছেন? স্যার আমার হোম ডিস্ট্রিক্ট জামালপুর স্যার। আমি থাকি ধামরাই, নবীনগর ধামরাই। আচ্ছা, আগে কোনো ক্লাস করেছেন? না স্যার, আমি এই প্রথম আজকে। আচ্ছা, ঠিক আছে। এরপরে হচ্ছে ওরা এখানে খাদিজা খাতুন প্রথম। খাদিজা খাতুন। আচ্ছা, আপনারা এখানে আছেন 232 জন। আপনারা হচ্ছে 11 থেকে 20তম গ্রেড। আজকে 11তম গ্রেডের একটা চাকরি পরীক্ষা হয়েছে আজকে, যুব উন্নয়ন অধিদপ্তর। আগে প্রথমে ছিল প্রিলি পরীক্ষা, এরপরে হচ্ছে রিটেন। আজকে যে পরীক্ষাটা ছিল এটা একটা লাইভ প্রশ্ন, আমরা রিটেন নিয়েছিলাম। আমাদের বিদ্যাবাড়ি পেজ একটু দেখে আসবেন। 100 মার্কের জি পরীক্ষা স্যার। ছিল। এরপরে একটা ভাইবা, প্রথমে হচ্ছে এমসিকিউ, এটা অনেক আগের নেওয়া। আজকে নিয়েছে রিটেন। এখানে যারা পাশ করবেন সেই ভিআইপি চাকরি, 11 গ্রেডের চাকরি করেও সরকারি গাড়ি দেয়। 11 গ্রেডে চাকরি করেও সরকারি যে গাড়িটা দেয় এটা হচ্ছে এই যুব উন্নয়ন অধিদপ্তরের এই উপজেলা ক্রেডিট সুপারভাইজার বা সহকারী কর্মকর্তা যে আছেন। আচ্ছা স্যার, আপনি কি নিয়মিত ক্লাস নেবেন? এই ব্যাচে আমি আপনার ক্লাস আগেও করেছি অনেক। নজরুল ইসলাম, আপনি কি ক্লাস নিলে খুশি নাকি না নিলে খুশি? এটা আগে একটু কমেন্টে লিখেন, যিনি এটা লিখছেন। বিএসসি। আচ্ছা, আপনি বলুন, আপনি ক্লাস নিলে খুশি না না নিলে খুশি? আগে এটা বলুন, আমি আমার উত্তর দিচ্ছি। এখন আসুন, এই এরপরে হচ্ছে কি ভাইবা। ভাইবা দিয়ে একটা চাকরি। এখন দেখুন, এই যে জুলাই মাস আসতেছে, তো আমার পরিচয় দেয় না, আমার নাম হচ্ছে ফুজাইল রহমানী।
পড়ালেখা করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে, এখন সরকারি একটা জি স্যার। কলেজের সাথে যুক্ত আছি, সরকারি কলেজে কর্মজীবন। আচ্ছা, আপনার ক্লাস এনটিআরসি তে করেছি। স্যার আমি চ্যাট করতে পারি না কেন? সরাসরি বিদ্যাবাড়িতে মেসেজ যাচ্ছে। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। হাবিবা আক্তার স্মৃতি, আপনার বাসা কোথায়? কমেন্টে লিখুন। আপনার ক্লাস অনেক ভালো, বুঝতে পারি, থ্যাংক ইউ। বাংলার জন্য আমাদের কোন বই কিনতে হবে? 9-10 বোর্ড বইটা কিনেন। 9-10 বোর্ড বইটা কিনবেন, 9-10 বোর্ড বইটা কিনবেন। এটা মনে রাখবেন, 9-10 পুরাতন বোর্ড বই যেটা মুনির চৌধুরী স্যার, এই বইটা কিনবেন। নজরুল ইসলাম, আমি আপনাকে আগে থেকে চিনি স্যার। চিনতে তো পারেন, কিন্তু আমি তো সবাই চিনতেছি না। আমি তো ভুলে যাই, বুড়া মানুষ, এত কিছু মনে থাকে না। যার সাথে কখনো সরাসরি ফেস টু ফেস দেখা হয় ওরে মনে রাখা যায়, অনলাইনে ভার্চুয়ালি সবাই আমি মনে রাখতে পারি না। স্মৃতিশক্তি আগের মতো নাই। যখন ছাত্র জীবনে ছিলাম তখন যেমন ছিল এখন আর ওই রকম নেই। কথা শুনতে পাচ্ছি না। তারান্নুম, যারা কথা শুনতে না পারবেন তাদের নেট সমস্যা। ওনারা ওনারা একটু লিভ নেবেন, লিভ নিয়ে আবার জয়েন করবেন। ওকে ঠিক আছে, আজ আপনার ক্লাস করব প্রথম, থ্যাংক ইউ। আচ্ছা এখন আসুন, আমার নাম ফুজাইল রহমানী, পড়ালেখা ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স এমফিল, এরপর কর্মজীবনে জয়েন করে ফেলছি করোনার আগেই। সর্বপ্রথম চাকরিতে যখন জয়েন করেছিলাম তখন সার্টিফিকেটে বয়স ছিল মাত্র 24 বছর, মাত্র 24 বছর বয়সে রাজস্ব খাতে জয়েন করেছি। আচ্ছা এখন আসুন, হ্যাঁ, আমাদের মনে রেখে নিব, সমস্যা নেই, আপনার নাচেন আমরা মনে রেখে নিব, থ্যাংক ইউ, এতটুকু হলেই হবে। হ্যাঁ আচ্ছা এখন আসুন, সরকারি চাকরি জুলাই মাস থেকে যে কি একটা ক্রাইসিস হবে। এখন আমি দুইজন মানুষকে প্রশ্ন করব। কাকে প্রশ্ন করব? ছেলেদের মধ্যে কে আছেন জানি মিউট। আপনারা সবাই নিজের আইডিতে নিজের নাম লিখবেন। অনেক আছেন, এই স্ক্রিন শেয়ার করছেন কেন? স্ক্রিন শেয়ার করবেন না? কে জানে স্ক্রিন শেয়ার করে? এই স্ক্রিন শেয়ার করছেন কেন? গরম। এটা তো কি করছে এটা? বাপান। আপনাদের সাথে হয়তো আমি 2-4-5 মিনিট কথা বলবো স্ক্রিন প্রথম শেয়ার অফ ক্লাসে, করে এরপরে আমি 5 মিনিট পরে ক্লাস শুরু করব। যাদের কথা আছে ওরা কমেন্টে একটু লিখবেন। ঠিক আছে স্যার। কমেন্টে যাদের খুব বেশি গুরুত্বপূর্ণ কথা আছে, আমি হয়তো সবার সাথে কথা বলতে পারবো না, যার কারণে কমেন্টে একটু লিখবেন। আমি 1-2 জনকে একটু মিউট করে দেব। সরকারি 11 থেকে 20তম গ্রেডের যে চাকরিগুলো, এটাতে যদি রাজস্ব খাতে জয়েন করতে পারেন তাহলে আপনি পেনশন পাবেন। জুলাইয়ের পর থেকে আপনারা যে চাকরিতে জয়েন করেন, বিভিন্ন স্বায়ত্তশাসিত, আধা শাসিত, হ্যাঁ, তাহলে সেগুলোতে কোনো পেনশন থাকবে না। শুধু যারা রাজস্ব খাত, প্রাইমারি স্কুলের মাস্টার পেনশন পাবে, প্রাইমারি স্কুলের দপ্তরি পাবে, সরকারি হাই স্কুলের যে কেরানি আছে, দপ্তরি আছে, পিয়ন আছে, তারা সবাই পাবে। আচ্ছা এখন আসুন, তারা হচ্ছে সবাই পেনশন পাবে। আমরা যারা সরকারি চাকরি করি, আমরা যে খুব বেশি স্যালারি পাই বিষয়টা এরকম না। যে টাকা স্যালারি পাই দিন শেষে সংসার চলে না, দিন শেষে সংসার চলে না। যে যে টাকা স্যালারি পায় দিন শেষে সংসার চলে না, বুঝছেন? এখন স্যার যদি একদম বলেন ঠিক। যে আমার প্রিন্সিপাল স্যার উনি বেতন পায় 1 লাখ টাকার উপরে, কোনো একটা কারণে বললো যে স্যার অবস্থা ভালো না, কেন? কয়ে খরচ টরচ বেড়ে গেছে। বললো স্যার আপনার যদি এই অবস্থা হয়, আমরা তো আপনার 3 ভাগের 1 ভাগ বেতন পাই, তাহলে আমাদের কি অবস্থা? আরে আপনাদের নতুন সংসার, নতুন জীবন, নতুন চাকরি, আপনাদের চলবে। তার মানে কি, এখন বললাম যে স্যার তাহলে আমাদের যে অফিস সহায়ক 20 গ্রেডে চাকরি করে 14,000 টাকা বেতন পাই, তার কি অবস্থা? তার জায়গায় সে ঠিক আছে, আপনার জায়গায় আপনি ঠিক আছেন, আমার জায়গায় আমি ঠিক আছি। আমারও ক্রাইসিস, আপনারও ক্রাইসিস, ওরও ক্রাইসিস। এখন দেখুন, সবারই ক্রাইসিস থাকবে, তবে একটা প্রশান্তি, সেটা হচ্ছে যে আপনি একটা পেনশন পাবেন। এখন আমি এই মুহূর্তে মারা গেলে আমার বাচ্চা কাচ্চা, আমার পরিবারের নিরাপত্তা স্বরূপ তারা চিন্তা করবে একটা সরকারি চাকরি আছে, আচ্ছা সারা জীবন পেনশন পেয়ে যাবে, পেনশন পেয়ে যাবে। আচ্ছা এই যে একটা নিরাপত্তা, এতটুকুই বিষয়। খুব যে বেতন পাই তা না, স্কেল বহুত দিন আগের 15 সালের স্কেল, খুব বেশি টাকা পয়সা পাই না। সো আপনার মাথায় এটা রাখতে হবে যেন একটা রাজস্ব খাতে চাকরিতে জয়েন করতে পারেন। রাজস্ব খাতে যেই চাকরিতে, আচ্ছা আচ্ছা এখন আসুন, একজনে লিখছেন আপনারা দুইজনে মিলে চাকরি করেন। হ্যাঁ দুইজনের কথা টানেন কেন? আমি তো খালি আমার কথা বলতেছি। আচ্ছা এখন আসুন, এখন আসুন, এই এটা বিপদ, এটা কে গো? আপনারা এত কিছু জানেন কেমনে? হ্যাঁ আপনাদের তো ওরিয়েন্টেশন ক্লাস, আপনারা এত ছেলে পেলে এখানে কেমনে ঢুকছেন? নিকি, নিকি কে? NIKI নিকি?
এই দুই এত পেজে না জানলে তো ঝামেলা। আচ্ছা যাই হোক, জানছেনই। আচ্ছা স্যার এখন আপনি এর আগের ক্লাসে বলছিলেন ম্যাম যে ময়মনসিংহ এ হচ্ছে একটা ওই স্কুলের জুলাই মানে জুলাই স্কুলের টিচার, টিচার, হ্যাঁ এই হ্যাঁ। জন্য হচ্ছে জব আমরা করে জেনে ফেলছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, জানছেনই, এটা তো আর গোপন করার বিষয় না। কিন্তু হচ্ছে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে ক্রাইসিসটা এমনই। সো আমি চাইবো আপনাকে বেসরকারি বেসরকারি নবম গ্রেডের চাইতে এই সরকারি 11 গ্রেডের চাকরিতে জয়েন করেন। সরকারি 11 গ্রেডের চাকরিতে জয়েন করেন। বেসরকারি কলেজের প্রভাষক হওয়ার চাইতে আজকে যেটা হলো সেটা হচ্ছে যুব উন্নয়ন। যুব উন্নয়ন কর্মকর্তা 100 গুণ ভালো। একটা আপনার কাজ, দিন শেষে আমরা কি চাই, আমার আপনার অধীনে কাজ করতে ভালো লাগে না, কাজ করলাম না, আজকে কালকে অধিদপ্তর থেকে ট্রান্সফার হয়ে চলে গেলাম আরেক জায়গায়, আপনার সাথে আমি কাজ করব না, আপনার সাথে আমার মনোমালিন্য, আমার ছুটি দরকার, আমি ছুটি কাটাবো ইচ্ছে মতো, বেতন নিব না, অর্ধ গড় বেতনে বেতন নিব, আর যদি গড় বেতনে বেতন নিব, না হলে আমি চাকরি করব না, এমনি পড়ে থাকবে। আমাদের জেলা স্কুলে একজন স্যার আছে, উনি টানা বেশ কয়েক বছর ধরে চাকরি করে না, বেতনও পায় না। চাকরি আছে এই জন্য যে আর কয়েকটা দিন হলে পুরো পেনশন উঠাতে পারবে, এই জন্য উনি প্যারালাইজড। এরপর গত মাসে উনি তার পূর্ণ বছর হয়েছে, রিজাইন দিয়েছে, পূর্ণ পেনশন পেয়ে গেল। পেনশনটা হচ্ছে এখানে মূল বিষয়। এখন মনে রাখবেন, ও স্মৃতি, হাবিব আক্তার স্মৃতি, বুঝতে পেরেছি। আচ্ছা এখন আসুন, তাহলে মূল বিষয়টা হচ্ছে এই জায়গায় যে আপনাকে রাজস্ব খাতে জয়েন করতে হবে আমার মতে। এখন আসুন, যে এই খাতে পেনশন আছে শুধু এই খাতে জয়েন করবেন। রাজস্ব খাত মানে কি, যে খাতের বেতন সরকার নিজে দেয়, এবং এর দায়ভার সব সরকারের, সব সরকারের। এখন আসুন, আমার প্রথম জব ছিল বাংলাদেশ ব্যাংকে। ব্যাংকের চাকরি সরকারের রাজস্ব খাত না, ব্যাংক নিজেরা ইনকাম করে এরপরে টাকা পায়। এখন আসুন, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আপনি একটু ভালো করে পড়লেই চাকরি, একটু ভালো করে পড়লেই চাকরি পাবেন, একটু ভালো করে পড়লেই চাকরি পাবেন। রাশেদুজ্জামান, আপনি একটু কথা বলুন। এমডি রাশেদুজ্জামান, আজকে কত নাম্বার ক্লাস? এমডি রাশেদুজ্জামান কোথায় আছেন? হাত তোলেন। এমডি রাশেদুজ্জামান। যারা যারা বলতেছেন ক্লাস শুরু করেন, আপনার চাইতে আমার সময় সচেতনতা একেবারে কম না। 2 জন লিখছেন স্যার ক্লাস শুরু করেন, আপনার চাইতে আমার সময়ের সচেতনতা এত কম না। আপনার চাইতে সময় আমি কম বুঝি না। আপনার কয় ঘন্টা ক্লাস, কয় ঘন্টা নেব, কি পড়াবো খুব ভালো বুঝি। জি স্যার। এত কিছু বুঝি না, বিষয়টা এমন ভাবার কিছু নাই। ক্লাস শুরু করেন গাল গল্প বাদ দিয়ে কয় ঘন্টা পড়েন? 24 ঘন্টায়। ইন্সপাইরেশন কাকে বলে, মোটিভেশন কাকে বলে? আপনি এখানে কেন? আপনি থাকবেন হচ্ছে সচিব পদে চাকরিতে জয়েন করবেন। আপনি 11 গ্রেডে কি করেন? আপনি নবম গ্রেডে কি করেন? আপনার রাজা শেখার দরকার কি? আপনি চাকরিতে জয়েন করবেন প্রধানমন্ত্রীর পোস্টে, আপনি চাকরিতে জয়েন করবেন রাষ্ট্রপতির পোস্টে। আপনি এখানে কি করেন? হ্যাঁ, আমার গড়িতে 9টা 15 বাজে, আমার ক্লাস 9টা 20 থেকে শুরু করব। আপনারা প্রথমে, আমি এখন পর্যন্ত আমার মূল স্টুডেন্ট সবাই জয়েন করে শেষ করিনি। সময় সচেতনতা আমার বহুত আছে। জি হ্যাঁ। স্যার। হুম, আপনার চাইতে সময় সচেতনতা আমারও আছে। আমি খুব ভালো করে জানি আপনার ক্লাস কয়টায় শুরু করতে হবে, কয় ঘন্টা দিনে পড়েন আপনি, এটা একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, কয় ঘন্টা পড়েন। আজকে যে চাকরি পরীক্ষাটা হয়েছে, এই ক্ষেত্রে 100-র মধ্যে যারা যারা 80 মার্ক পাবে এরা চাকরি পাবে না। 80 মার্ক পাওয়া এতটা সহজ না আজকের চাকরি পরীক্ষায়। এখানে এখানে একটু আগে একটা ছেলে আসলো, 40তম বিসিএস প্রাইমারি স্কুলের হেডমাস্টার, 12তম গ্রেডে। ওরা জিজ্ঞেস করলাম কি খবর আপনার, বললো যে স্যার এই চাকরিটা হলে আমি আর বিসিএস থেকে জয়েন করবো না। বিসিএস প্রিলি রিটেন ভাইবা পাস করা একটা ছেলে এখানে এটা শেষ করে আসছে সন্ধ্যায়। এই চাকরি 11 গ্রেডের চাকরির জন্য যুব উন্নয়নে বহুত ছেলে পেলে আছে যারা 10ম গ্রেডে ব্যাংকে চাকরি করে, রাজস্ব খাত নাই, সামনে ব্যাংকের চাইতে এই চাকরিতে সুবিধা বেশি। এখন আসুন, এরা কারা আমি জানি, আপনাকে রেকর্ডে রাখছি, এরপরে আমরা মূল আলোচনায় যাব। আপনারা প্রথম ক্লাস, আমি জানি আপনার সাথে কি কথা বলতে হবে আর কি কথা বলতে হবে না, এটা আমরা খুব ভালো করে জানি। আচ্ছা এখন আসুন, স্যার স্যার আপনি আপনার মতো করে কথা বলেন। আমি জানি, আমি আমার গতিতেই পড়াবো। ওরা কে বা কারা, কে আসলো কি, এগুলো আমার দেখার বিষয় না। আমার এখান থেকে একটা ছেলে যদি পড়ালেখার মধ্যে মনোযোগী হয়, স্যার, একটা ছেলে যদি আমার ক্লাস থেকে চাকরি পাই, আমি নিজেকে সফল বলে মনে করি। শেষ।
এখন আসুন, জি স্যার, দোয়া করবেন। স্যার রেকর্ড গুলো দিবেন স্যার? জি, আপনাদেরকে সবগুলো রেকর্ড দেওয়া হবে, সবগুলো ক্লাসের রেকর্ড দেওয়া হবে। তবে একটা বিষয় মনে রাখবেন, যদি কোনো কারণে কোনো একটা ক্লাসের কোনো একটা টপিকস বাদ পড়ে, অথবা একটা টপিকস একবার পড়িয়েছি, আপনার ওইটা টোটালি আপনার মাথার মধ্যে ঢুকে নেই, দ্বিতীয়বার আমি আবার পড়াবো, তৃতীয়বার আবার পড়াবো, প্রয়োজন হলে সলভ ক্লাস নেব, যে এই বিষয়ে আপনার চাকরি পরীক্ষায় যে যে প্রশ্নগুলো আসে এই প্রশ্নগুলো শেষ না করা পর্যন্ত আমরা আপনাকে ছাড়ছি না, এটা মনে রাখবেন। তবে আপনাকে প্রশ্ন করতে হবে কতটুকু বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। আর কতটুকু বুঝতে পারেননি, কতটুকু বুঝতে পেরেছেন আর কতটুকু বুঝতে পারেননি। একজন লিখছেন স্যার অ্যাপ ঠিক হবে কখন জানেন? অ্যাপ ঠিক হবে না, বিগত বিদ্যাবাড়িতে দিন বলে অ্যাপ দিয়েছিল স্যার। ঠিক হবে না। হ্যাঁ, অ্যাপ ঠিক হবে না কেন? অ্যাপ ছাড়া অ্যাপের বিকল্প আছে আপনাদের, আপনাদের ক্লোজ গ্রুপ, আপনার ক্লোজ গ্রুপে ক্লাস করবেন, শেষ। ক্লোজ গ্রুপে ক্লাস করবেন, অ্যাপের বিকল্প গ্রুপ আপনাদেরকে অ্যাড করে দিবে। আপনার অ্যাপ দিয়ে কি দরকার? আর যারা নিবন্ধন কোর্সে ছিলেন, নিবন্ধন কোর্স পর্যন্ত ওই অ্যাপের ক্লাস থাকার কথা। যেদিন নিবন্ধন পরীক্ষা শেষ, এরপরে আপনি আর অ্যাপের ক্লাস দরকার নেই, অ্যাপসে আর কোনো ক্লাস থাকবে না। আচ্ছা, স্যার শেখ আল নিবন্ধনের হাদি পরেই তো হোসেন, যে আপডেট নিয়ে কাজ করতে যে অ্যাপস এর কাজ চলছে, যদি হয় ভালো, না হলে আর বিকল্প রাস্তা আছে, বিকল্প রাস্তা আমরা ক্লাস নেওয়া শুরু করব। আমরা ক্লাস নেওয়া শুরু করেছি। খাদ্য জি অধিদপ্তরের স্যার। বিগত বছরের প্রশ্নের একটা সমাধান পাবো? জায়গায় বিমালা, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকবেন, ঢুকে দেখবেন খাদ্য অধিদপ্তরের বিগত বছরের ক্লাসগুলো আছে। আচ্ছা, ওকে। এরপরে আসুন, ইলেকশন কমিশন রিটেনের জন্য কোন বই পড়বো? ওই একই কথা সবগুলি। আচ্ছা আসুন, আমাদের আজকের প্রথম ক্লাসের আলোচনা বিষয় হচ্ছে ধ্বনি এবং বর্ণ। ধ্বনি এবং বর্ণ, ধ্বনি এবং বর্ণ, আজকের ক্লাসের আলোচনার বিষয় ধ্বনি এবং বর্ণ। ধ্বনি কাকে বলে? এই ধ্বনি থেকে আজকে গতকালকে বিসিএস এ 3টা প্রশ্ন এসেছে, ধ্বনি এবং বর্ণ। গতকালকের বিসিএস এ 3টা প্রশ্ন এসেছে এই ধ্বনি এবং বর্ণ থেকে। এই 11 থেকে 20তম গ্রেডের প্রায় ম্যাক্সিমাম প্রশ্নগুলোতে এই প্রশ্নগুলো আসবে। আর যখন প্রস্তুতি নেবেন মনে রাখতে হবে যে আপনার স্ট্রং জোন কোনটা, উইক জোন কোনটা, এক। আর কোনটা হচ্ছে মাঝারি পয়েন্ট। বাংলার বিষয়টা অনেকটা সহজ, সেটা প্রিলি এবং রিটেন দুইটার ক্ষেত্রে। সন্ধি যখন আসে প্রিলিতেও আসে, রিটেনও আসে। প্রকৃতি প্রত্যয় সন্ধি মানে এমসিকিউতেও আসে, রিটেনও আসে। সো যেন আপনি দুইটাই ভালো করতে পারেন। স্যার এটা কি আমাদের ফার্স্ট ক্লাস? জি। একজন প্রশ্ন করেছেন স্যার ঘুষ টুস লাগবে নাকি রাইটিং পাস করলে হয়? আমি আমার জীবনে 1 ডজন পেয়ে আসছি চাকরি, 1 পয়সা লাগে নাই, 1 পয়সা লাগে না আমার জীবনে, 1 ডজন, 1টা 2টা 3টা না, ঘুষ টুস লাগে না। পড়েন ভালো করে, ভালো করে পড়লেই হবে, চাকরি আপনার পিছনে ঘুরবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। এখন আসুন, ধ্বনি কাকে বলে? ধ্বনি শব্দের অর্থ হচ্ছে আওয়াজ। মানুষের বাক প্রত্যঙ্গের সাহায্যে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলে, শেষ। মানুষের বাক প্রত্যঙ্গের সাহায্যে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলে। আচ্ছা, মানুষের বাক প্রত্যঙ্গের সাহায্যে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলে। উচ্চারিত আওয়াজ, বাক প্রত্যঙ্গ কি? কণ্ঠনালী, মুখ বিবর, জিহ্বা, আলজিহ্বা, কোমলতালু, শক্ততালু, দাঁত, মাড়ি, চুয়াল, ফুসফুস, নাক, এই যে অংশগুলো আছে এই অংশগুলোকে বলে আমাদের বাক যন্ত্র। তাহলে আমাদের বাকযন্ত্র থেকে উচ্চারিত আওয়াজকে বলা হয় ধ্বনি। যখন আমরা সাউন্ড করি তখন তার নাম হচ্ছে ধ্বনি, আর যখন আমি লিখে দেখাই তখন নাম হবে বর্ণ। দেখুন, ধ্বনির লিখিত রূপকে বলে বর্ণ, ধ্বনি নির্দেশক চিহ্নকে বলা হয় বর্ণ। আমি যখন বলবো অ, তখন সেটা ধ্বনি, আর যখন আমি লিখে ফেলবো তখন তার নাম হচ্ছে বর্ণ। অ যখন আমি বলবো তখন তার নাম বর্ণ। হচ্ছে ধ্বনি, আর যখন আমি লিখে ফেলবো তখন তার নাম হচ্ছে কি? বর্ণ। ধ্বনি নির্দেশক চিহ্ন, এই যে এটা হচ্ছে কি একটা ধ্বনিকে নির্দেশ করছে, তাই এটাকে বলে হচ্ছে বর্ণ। তাহলে ধ্বনি নির্দেশক চিহ্নকে বলে বর্ণ, বা ধ্বনির লিখিত রূপকে বলা হয় বলে বর্ণ। ধ্বনি লিখিত রূপকে বলে বর্ণ। তাহলে এখন আসুন, এই ধ্বনিগুলো 2 প্রকার, একটা নাম হচ্ছে স্বরধ্বনি, একটা নাম ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি কাকে বলে? ব্যঞ্জন স্বরধ্বনি ধ্বনি। থেকে আমাদের চাকরি পরীক্ষায় কি কি প্রশ্ন আসে? আর ব্যঞ্জন ধ্বনি কাকে বলে? ব্যঞ্জন ধ্বনি থেকে আমাদের চাকরি পরীক্ষায় কি কি প্রশ্ন আসে? এই 2টা বিষয় আপনাকে একটু বুঝতে হবে, যে আমাদের প্রশ্নগুলো কিভাবে আসতেছে, কোথা কোথা থেকে আমাদের এই প্রশ্নগুলো আসতেছে। এই 2টা বিষয় আপনাকে খুব সিরিয়াসলি একটু বুঝতে হবে। আচ্ছা, এখন আসুন, স্বরধ্বনি সবাই একটু খেয়াল করে স্ক্রিনে একটু চোখ বোলান এবং বাস্তবতায় বোঝার চেষ্টা করবেন। আপনার আজকের ক্লাসটি হচ্ছে বাস্তব ধর্মী ক্লাস। আপনি আপনার জীবনে যদি কোথাও লেগ থাকে, উচ্চারণে মনে হচ্ছে যে আমার কোথাও না কোথাও একটু বাকি ছিল,
একটু বাকি ছিল, তাহলে আপনার যেটা হবে সেটা হচ্ছে আজকে ক্লিয়ার করবেন, যেন এই প্রবলেমটা না থাকে, এই প্রবলেমটা যেন না থাকে, এটা একটু খেয়াল করবেন। যে সকল ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস বেরিয়ে যেতে মুখ বিবরের কোথাও কোনো বাধা পায় না। ফুসফুস তাড়িত বাতাস মুখ বিবরের কোথাও বেরিয়ে যেতে কোনো বাধা পায় না, তাহলে তার নাম হচ্ছে কি স্বরধ্বনি। যদি বাধা না পাই, আমরা যখন কথা বলি আমার ফুসফুস, আমরা যখন কথা বলি সকল ধ্বনি উৎপন্ন হয় বুকের ভিতরে ফুসফুস থেকে। যখন এটা মুখের ভিতরে কোথাও বাধা পাই, তাহলে তার নাম ব্যঞ্জন ধ্বনি, আর বাধা না পেলে তাকে বলি স্বরধ্বনি। যদি বাধা পাই তাহলে তার নাম হচ্ছে ব্যঞ্জন ধ্বনি, আর বাধা না পেলে তাকে বলে হচ্ছে স্বরধ্বনি। শেষ। তাহলে স্বরধ্বনি কোনগুলো? অ, আ, ই, বাধা পায় না। ক, চ, ট, প, প, এগুলো হচ্ছে ব্যঞ্জন ধ্বনি, কোন প্রকার বাধা পাই তাকে বলে ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি থেকে দুই ধরনের প্রশ্ন আসবে। প্রথম প্রশ্ন হচ্ছে বাংলা বর্ণমালায় হ্রস্ব স্বরধ্বনি এবং দীর্ঘ স্বরধ্বনি। হ্রস্ব স্বর এবং দীর্ঘ স্বর, যে ধ্বনি উচ্চারণে স্বল্প সময় লাগে তাকে বলে হ্রস্ব স্বর, আর বেশি সময় লাগলে তাকে বলে দীর্ঘ স্বরধ্বনি। আমি মাঝে মাঝে উল্টা পাল্টা করে মিউট করব, আপনাদের একজন দুইজন করে কথা বলতে হবে। আমি হচ্ছে র্যান্ডমলি মিউট করব মাঝে মাঝেই, যেন আপনারা এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারেন। আমি র্যান্ডমলি মিউট করব। আচ্ছা, এখন মিউট কে আছেন? খাদিজা, আপনি একটু উচ্চারণ করেন তো, হ্রস্ব স্বরধ্বনি কয়টি আর দীর্ঘ স্বরধ্বনি কয়টি? বাংলা বর্ণমালায় হ্রস্ব স্বরধ্বনি কয়টি, দীর্ঘ স্বরধ্বনি কয়টি? আর দীর্ঘ স্বরধ্বনি 7টি। উচ্চারণ করুন। আপনারা যারা হাত তুলে রাখছেন সবার ক্যামেরা অফ, বিদায় আমি কাউকে দিতে পারছি না। রি। হ্যাঁ, আর দীর্ঘ স্বরধ্বনি স্বরে আ, হ্যাঁ, দীর্ঘ ই, হ্রস্ব উ, এ, ওই, ও, ঔ। ওকে। মুস্তাফিজ, মুস্তাফিজ, আপনি এই যে হাত তুলে রাখছেন, আমি ডাকলাম আপনাকে, মিউট করেছি, আপনি কিন্তু কথা বলছেন না। সমস্যাটা এই জায়গায়, আপনারা অনেক সময় অনলাইন ক্লাস বুঝেন, অনলাইন বুঝেন না। যখন যাকে আমি ডাকি সাথে সাথে আনমিউট অপশনে চাপ দিবেন, চাপ দিয়ে কথা বলবেন। প্রসেনজিৎ রায়, প্রসেনজিৎ রায়, আনমিউট অপশনে আপনি চাপ দেন। বুঝেন না। চন্দ্রা মজুমদার, আনমিউট অপশনে চাপ দেন। শুনতে পাচ্ছেন? জি, আপনি একটু উচ্চারণ করেন, যা দেখতে পাচ্ছেন দুইটা বর্ণ উচ্চারণ করুন। স্বর অ, ই, উ, গি, এই হ্যাঁ, চারটি। তারপর দীর্ঘস্বর দীর্ঘ স্বর। রেয়া, দীর্ঘ ই, হ্রস্ব উ, আ, ওই, ও, ও, এই 7টি। আবার বলুন। স্বরে আ, দীর্ঘ ই, হ্রস্ব উ, আ, ওই, ও, ও, এই 7টি হলো দীর্ঘস্বর। আচ্ছা, আফরোজা, স্যার উচ্চারণ করেন এই দুটা লাইন। দীর্ঘ স্বরধ্বনি হচ্ছে 7টি। সরায়া, দীর্ঘ ই, দীর্ঘ উ, এ, ওই, ও, ও। রস, আর রস স্বর বর্ণ কয়টা? রস্ব স্বরবর্ণ হচ্ছে 4টি। সরিয়, রসই, রসউ। স্যার পর আমার স্ক্রিনে ভালো করে বোঝা যাচ্ছে না। আন্দাজ করে বলেন। ঘটনা কি? আপনাদের ম্যাক্সিমাম ক্যামেরা অফ কেন? 97% ক্যামেরা অফ। হাউ ক্যান পসিবল? 97% ক্যামেরা অফ কেন? আপনি লাইভ ক্লাসে বসছেন, ক্যামেরা অফ থাকবে কেন? একটু পরিপাটি হয়ে একটু ক্লাসে বসুন, চেয়ার টেবিল নিয়ে বসুন, খাতা কলম নিয়ে বসুন, নাহলে এই লাইভ ক্লাস করে কিচ্ছু লাভ নেই। যদি আপনি ক্লাসে বসতে না পারেন, খাতা কলম নিয়ে, বিদ্যুৎ নাই, 10% বিদ্যুৎ নাই মানলাম, 10% ছোট বাবু আছে সাথে মানলাম, আর 10%-এর ঘরে নেট নাই মানলাম, 30%, আরো কোনো কারণে 20% নাই, 368 জন, অর্ধেক তো ক্যামেরা অন থাকবে। যাদের ক্যামেরা অন নাই আমি ধরেই নিচ্ছি আপনারা মনোযোগী না। যাদের ক্যামেরা অন নাই তাদেরকে আমি ধরেই নিচ্ছি আপনারা কোনো কারণে আমার ক্লাসে মনোযোগী না। আচ্ছা, এখন আসুন, উচ্চারণের 12টা বাজাইছেন, আপনারা বলছেন হ্রস্ব স্বর ই, উ, আমি বলুন। হ্রস্ব স্বর হচ্ছে 4টি। হ্যাঁ, অ, ই, উ, রে। হ্যাঁ, আর দীর্ঘ স্বর হচ্ছে 7টি। আ, ই, উ, এ, ওই, ও, ও।
আচ্ছা, এই যে দেখুন, আমি বললাম একটা মানুষ 5 ফিট 5 ইঞ্চি উঁচু আর একটা 5 ফিট, দুইটা কি সমান? দুইটা না স্যার, মানুষের উচ্চতা কি সমান? না, কিন্তু আপনি আচ্ছা বলতেছেন সমান। আপনি বলছেন কি ই অ আ, হ্রস্ব স্বর বলছেন অ ই উ রি, দীর্ঘ স্বর বলছেন আ দীর্ঘ ই দীর্ঘ উ এ। তাহলে পার্থক্যটা কোথায়? অ আ ই ই, নামি জি হ্রস্ব, স্যার নামি দীর্ঘ, উচ্চারণে উ উ, উচ্চারণে এটাকে কার সাথে তুলনা করবেন? কম্পেয়ার কাকে করবেন? রি। এটা কি হ্রস্ব না দীর্ঘ? ও যেহেতু উপরের লাইনে আছে তাহলে অবশ্যই হ্রস্ব স্বরধ্বনি, তাহলে এটার সাথে আমাকে একটু তুলনা করতে হবে। কার সাথে তুলনা করব, কোথায় তুলনা করব, কিভাবে তুলনা করব, এটা একটু দেখুন। যে হ্রস্ব স্বর দীর্ঘ স্বর, হ্রস্ব স্বর দীর্ঘ স্বর, হ্রস্ব স্বর মানে অল্প সময় লাগে, দীর্ঘ স্বর মানে বেশি সময় লাগে। হ্রস্ব স্বর মানে অল্প সময় লাগে, দীর্ঘ স্বর মানে হচ্ছে বেশি সময় লাগে। তাহলে খেয়াল করুন, আমাদের বাংলা বর্ণমালায় 1992 সালের পূর্ব পর্যন্ত স্বরবর্ণের সংখ্যা ছিল 16টি। স্বরবর্ণের সংখ্যা ছিল 16টি। স্বরবর্ণের সংখ্যা ছিল 16টি। দেখুন, এই বর্ণটা আমি ক্যামেরাতে দেখাচ্ছি ফোন থেকে, দেখতে পাচ্ছেন? যারা মিউট আছেন কথা বলুন, দেখতে পাচ্ছেন? জি জি স্যার স্যার দেখা যাচ্ছে এটার নাম হচ্ছে রি, হ্রস্ব রি, হ্রস্ব রি। তাহলে সরি এই যে এটার নাম হচ্ছে দীর্ঘ রি। দেখুন, রি এর নিচে আরেকটা রি কার? করি এইটা ছিল একটা বর্ণ ছিল, এখন নেই। ক্লাস 1-এ পড়ার সময় এরকম একটা বর্ণ দেখছিলেন? জি স্যার এটা দেখেছিলাম এটার নাম কি ছিল? এই যে বর্ণটা লি দেখাচ্ছি, লি, এটার নাম ছিল হ্রস্ব লি। এটার নাম ছিল লি হ্রস্ব লি। তাহলে এইটার নাম কি ছিল? এটা দীর্ঘ লি। দীর্ঘ লি নয়ের নিচে নয়, নয়ের নিচে নয়। যারা হিন্দু ধর্মের ব্রাহ্মণ ওরা এটা খুব ভালো করে চিনবেন। এরপরে হিন্দু ধর্মের যারা এরা চিনবেন অং অং, ছাত্র অং, অধ্যয়ন অং 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 অং। ধর্মগ্রন্থ, হিন্দু ধর্মগ্রন্থদের, হিন্দুদের সংস্কৃত গ্রন্থ পড়লেই এই অং উচ্চারণ করতে হয়। এরপরে কি আছে? অহ। এরকম কিছু বর্ণ বাংলায় ছিল, এখন নেই। এরকম কিছু বর্ণ বাংলায় ছিল, এখন নেই। তাহলে যে বর্ণগুলো উচ্চারিত হয়, যে বর্ণগুলো উচ্চারিত হয়, এই ওরা কি কি প্রশ্ন করে একটু কমেন্টে লিখে দাও তো। পিডিএফ দেওয়া হবে স্যার, এটা কি প্রথম ক্লাস, এটা কোন বেচ, মোবাইলটা? হ্যাঁ, ওই কে কি জানতে চাই, এই উত্তর দিতে আমার ভালো লাগে না। নাম্বারটা আইডিতে আছে ওরা সব- হ্যাঁ, এখন আসুন, হ্রস্ব মানে অল্প সময় লাগে, দীর্ঘ মানে বেশি সময় লাগে। এই যে আমি লিখলাম ই, এটার মধ্যে একটু নিচে টান দিয়ে দিলে হয়ে গেল কি দীর্ঘ ই। এটা লিখলাম হ্রস্ব উ, হ্রস্ব উ, একটু টান দিয়ে দিলাম দীর্ঘ উ। এটা হচ্ছে হ্রস্ব রি, একটু টান দিয়ে দিলাম দীর্ঘ রি। একটা সময় বাংলায় ছিল। তাহলে হ্রস্ব স্বর মানে অল্প সময় লাগে, দীর্ঘ স্বর বেশি সময় লাগে, 4টি 7টি। বেশি সময়। মৌলিক স্বরবর্ণ মানে কি? যাকে ভাঙ্গা বা বিশ্লেষণ করা যায় না তাকে বলে মৌলিক স্বরবর্ণ। ভাঙ্গা বা বিশ্লেষণ করা যায় না, ভাঙ্গা বা বিশ্লেষণ করা গেলে তাকে বলে যৌগিক স্বরবর্ণ। এই প্রশ্ন আসছে গতকালকে বিসিএসে। আচ্ছা, গতকালকের বিসিএসে, আচ্ছা, এগুলো কি আমাদের মনে থাকতে হবে? না, মনে রাখার দরকার নেই। চোখ দিয়ে দেখবেন, পরীক্ষার হলে গিয়া নাক ভরে লম্বা করে শ্বাস নেবেন, আবার শ্বাস ছাড়বেন, ধ্যান করবেন, হয়ে যাবে। মুখস্থ করতে হবে মানে? চাকরি পরীক্ষায় আসছেন, মুখস্থ করবেন না, করবেনটা কি? আপনি মুখস্থ না করে 100 মধ্যে 40 পাবেন, আর এক কুতুব জ্ঞান 100 মধ্যে 95 পাবে। চাকরি কার হবে? চাকরি কার হবে গো? হ্যাঁ, চাকরি কার হবে? জীবনে এমন কিছু পরীক্ষায় ফেল করেছি, 80-র মধ্যে আইবিএ নেওয়া পরীক্ষা, 80-র মধ্যে 78টা নাম্বার পরীক্ষা দিয়েছি, 78-এ 78 পেয়েছি, তাও ফেল। FAIL, আইবি এর পরীক্ষা। ওই পরীক্ষায় যে 80-র মধ্যে 79 পেয়েছে, পাস। প্রতিযোগিতার নাম, খেলার নাম বাবাজি। মাফ চাই, আইবি এর পরীক্ষায় যদি কেউ ফেল করে কোনোদিন ঘুরে তাকাবে না যে দুর্নীতি হয়েছে। বাবা আমি পারি না, বাবা আমি পারি না, এটা মনে রাখতে হবে। আমি পারলে দুনিয়া সব আমার। আপনি ভাষা ভাষা পড়বেন, ভুলে যাবেন, উত্তর উল্টায় দিবেন, তখন তো হবে না, তখন তো হবে না। আচ্ছা, এখন আসুন, ক্লাস করে শান্তি পাচ্ছি না, অডিও ও ভিডিও মিল হচ্ছে না। এটা কি সবার এখানে নাকি একজনের এখানে? কোনো যারা না সমস্যা স্যার নেই এখানে আমাদের মানে অডিও আগে আসতেছে না পরে আসতেছে? স্যার সব ঠিক এক- আছে আমার এখানে জি, একসঙ্গেই আছে স্যার, ঠিক আছে আমার এখানে। যাদের এখানে এই সমস্যাটা হচ্ছে আশা করি শুনতে পাচ্ছেন, ওনাদের নেটওয়ার্ক প্রবলেম, ওনাদের নেটওয়ার্ক প্রবলেম। ওনারা লিভ নেবেন, লিভ নিয়ে আবার জয়েন করবেন।
লিভ নিয়ে আবার জয়েন করবেন। আপনারা তো ভাবতেছেন, নেট ঠিক করতে হবে আপনাকে। আপনারা তো ভাবতেছেন চাকরি পরীক্ষা অনেক সহজ। এত সহজ না, এত সহজ না। প্রত্যেকটা চাকরি পরীক্ষার জন্য প্রত্যেকটা গ্রেড অনুযায়ী কঠিন। যখন 1:5 ভাইবা দিবে তখন ঠেলাটা বুঝবেন, যে ভাবতেছেন পরীক্ষা দিলেই পাস, দিলেই চাকরি। এতটা সহজ না। যারা 4টা ভাইবা দিছে ওজনে মাথা নিচু করে রাখে, আর একটা ভাইবা দিলে লাফাই উপরের দিকে। জুলাই থেকে হাড়ে হাড়ে টের পাবেন আপনারা সরকারি চাকরি কি জিনিস। এখন জীবন বীমাতে চাকরি করলেও সরকারি, এখন হচ্ছে হচ্ছে এই যে তেল গ্যাস কোম্পানিতে চাকরি করলেও সরকারি। জুলাই থেকে ঠেলাটা খোঁজ পাবেন। তেল গ্যাসের 9ম গ্রেডের চাকরি ছেড়ে 11 গ্রেডের ছেলেরা জয়েন করবে। তেল গ্যাসের 9ম গ্রেডের চাকরি ছেড়ে দিয়ে 11 গ্রেডে জয়েন করবে রাজস্ব খাতে। ছেলে পেলে সব চাকরি, ব্যাংকের 10ম গ্রেডের অফিসার চাকরি 80% ছেলে চাকরি ছেড়ে দিয়ে এখানে এসে 11 গ্রেডে জয়েন করবে। তখন বুঝবেন চাকরির বাজার কি জিনিস। এখন এমনি মানুষ সরকারি চাকরি হলে মাথায় নিয়ে ঘুরে, তখন আরো উপরে এই যে ভলিবল খেলে না, ভলিবল খেলে উপরে খেলে ধাক্কে উপরে ধরে এমনি করে যাবে। ছেলে হন মেয়ে হন সবার জন্য। এখন আসুন, আপনাকে বুঝে বুঝে মুখস্থ করবেন, প্রশ্ন উল্টায় দিবে, ঘুরাই দিবে। এই প্রশ্নটা এত সহজে গতকালকে দেয় নাই, যথেষ্ট কষ্ট করে উল্টায় দিছে গতকালকের বিসিএস। গতকালকের বিসিএসে এই প্রশ্নটা যখন আসছে, বাংলায় যৌগিক স্বর ও বর্ণ বলছে না, বলছে যৌগিক স্বর কয়টি। আমরা জানি বর্ণ 2টি আর ধ্বনি 25টি। ছেলে পেলের মাথা নষ্ট, ছেলে পেলের মাথা নষ্ট। যে ছেলে পেলেগুলো 2-4টা ভুল করেছে ওরা খুব তীক্ষ্ণ মেধা, যারা 160-70 পাওয়ার কথা, এই ছেলে এসে বলে যে স্যার কোনো মতে 140টা হয়েছে, পাশ করবো কিন্তু স্যার মানসিক শান্তিতে পাস করতেছি না। আচ্ছা, আচ্ছা, এখানে দেখুন চাকরির পরীক্ষাটা হচ্ছে অধ্যবসায়ী, বুঝে 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 যে পড়তে পারবেন সেই চাকরি পাবেন। আপনি ভালো ছাত্র না খারাপ ছাত্র এটা দেখার বিষয় না। আর আমার কাছে ভালো ছাত্র বলতে কোনো শব্দ নাই। যে এখন থেকে বুঝে শুনে পরিশ্রম করবেন সেই চাকরি পাবেন। কোথায় পড়ছেন, কোন সাবজেক্টে পড়ছেন, ছেলে না মেয়ে, কিচ্ছু দেখার বিষয় না। আপনি প্রিলি পাস করবেন সর্বোচ্চ নাম্বার নিয়ে, রিটেন পাস করবেন সর্বোচ্চ নাম্বার নিয়ে, ভাই ভাই যাবেন, অল্প নাম্বার পেলেও আপনি চাকরি পাবেন, কারণ ওই যে আপনার অর্ধেক আগানো আছে। বুঝে পড়ুন। মৌলিক মানে যাকে ভাঙ্গা বা বিশ্লেষণ করা যায় না, আর যৌগিক মানে ভাঙ্গা বা বিশ্লেষণ করা যায়। যৌগিক মানে ভাঙ্গা বা বিশ্লেষণ করা যায়। যৌগিক মানে ভাঙ্গা বা বিশ্লেষণ করা যায়। আচ্ছা, এখন আসুন আসুন, 2টা বর্ণকে বলে যৌগিক স্বরবর্ণ। কোন 2টা বর্ণকে যৌগিক স্বরবর্ণ বলে? ওই আর ও। কারণ এই ওই উচ্চারণ করতে গেলে আমার 2টা বর্ণ দরকার, ওই 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 ও ও ও ও ও ও। এই ওটাকে এই 2টা বর্ণ ছাড়া উচ্চারণ করা সম্ভব না। এই ওই উচ্চারণ করতে গেলে এই 2টা বর্ণ ছাড়া উচ্চারণ করা সম্ভব না। এই জন্য এটাকে বলে যৌগিক, যাকে ভাঙলে বা বিশ্লেষণ করলে আলাদা আলাদা 2টি বর্ণ পাওয়া যায়। যাকে ভাঙলে বা বিশ্লেষণ করলে আলাদা আলাদা 2টি বর্ণ পাওয়া যায়, তাকে বলে হচ্ছে যৌগিক স্বরবর্ণ। শেষ। আর মৌলিক মানে ভাঙা যায় না, 6টি, অ আ ই উ এ উ। এই 6টাকে যখন আমি লিখে দেখাতে পারি, এই 6টা বর্ণ, এই 6টা যখন মুখে মুখে উচ্চারণ করি, এই 6টাকেই বলে ধ্বনি। তাহলে এখানে বললাম যে ধ্বনি 7টা, একটা বেশি, কোনটা? এ। এই ধ্বনিটি রূপ দিয়েছেন যিনি, তার নাম হচ্ছে ভাষাবিদ আব্দুল হাই। গতকালকে এই প্রশ্ন আসছে, ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনি ধ্বনিতত্ত্ব এই গ্রন্থের রচয়িতা কে? ভাষাবিদ আব্দুল হাই, গতকালকের বিসিএসে। এখন আসুন, এই এ ধ্বনিটি যুক্ত হবে। এই 6টাকে লিখে দেখালে 6টা বর্ণ, মুখে মুখে উচ্চারণ করলে 6টা ধ্বনি, তার সাথে আরেকটা ধ্বনি উচ্চারিত হবে, এ এ। আচ্ছা, এখন আসুন, আর যৌগিক স্বরধ্বনি বর্ণের সংখ্যা হচ্ছে 2টি আর ধ্বনির সংখ্যা হচ্ছে 5টি। মিউট আছেন কে কে? একজনে উচ্চারণ করে দেখান তো, আমি এটা কি লিখলাম। একজনে একটু উচ্চারণ করে দেখাবেন যে আমি এটা কি লিখেছি। লক্ষা। বশির আহমেদ বিবি, আনমিউট হন। লক্ষানা। এই সোহরাব হোসেন, রোবার স্কাউট, রোবার, এটা হচ্ছে লোয়াক্ষা। আপনার বাসা কোথায়? ঠাকুরগাঁও। আপনি কোন ইউনিট? 19তম। ইউনিট হচ্ছে ঠাকুরগাঁও সরকারি কলেজ। আচ্ছা, আমি তো ওই যে আমার বিএনসিসি এবং রোবারের দায়িত্ব আছি, তো আপনাদের এই ডেস্ক গুলো দেখলে খুব আমার আপন আপন মনে হয় সবাই দিক। আচ্ছা, আচ্ছা এখন স্যার, হ্যাঁ বলুন। আমি খালি একটা জিনিস বলতে চাচ্ছি। আমি সার্ভিসেও এর আগে 2টা ক্লাসে বলছি, কিন্তু সমাধান দেয়নি। বলুন মানে সমাধান, আমি সমস্যা কি? আজকে এই মাত্র শুধুমাত্র আনমিউট করতে পারলাম, আর সবাই যে কমেন্ট সেকশনে পাচ্ছে, আমি আসলে
পিসি দিয়ে জয়েন করেছি, সেহেতু আমি এখানে আসলে কোনো কমেন্ট সেকশন পাচ্ছি না। চ্যাট বক্সটা শুধুমাত্র আমার হোস্ট করা আছে, অনলি হোস্ট। আপনি চ্যাট অপশনে যাবেন, চ্যাট একটা অপশন আছে, ওইখানে গিয়ে জি, লেখার অপশন আছে। চ্যাট অপশনে শুধুমাত্র এখানে দেওয়া আছে যে টু হচ্ছে বিদ্যাবাড়ি মানে হোস্ট, এখানে কোনো পাবলিক অপশন আসছেই না আমার এখানে। এই যারা চ্যাট করতেছেন এরা কেমনে করতেছেন তাহলে? সেটাই তো আমার কথা স্যার, আমি এর আগেও দুইটা ক্লাসে বলেছি, বাট ওনারা কোনো আমার এখানে ক্লিক করলে শুধুমাত্র বিদ্যাবাড়ি হোস্ট আসতেছে, তাছাড়া আচ্ছা, আমি পাবলিক 5 কোনো মিনিট পরে আমার আইটি অফিসার আসলে এটা দেখতেছি, আপনি এটা উচ্চারণ করুন। লাক্ষা। বশির আহমেদ, স্যার লক্ষানা। লেখা লে এ এই যে 3 আলিফ লম্বা করবেন, 3 আলিফ, আরবিতে যেটাকে বলি 3 আলিফ। আচ্ছা এখন আসুন, আচ্ছা এখন আসুন, এই একজন লিখছেন আমারও পাবলিক কমেন্ট আসেন, আপনি তো ঠিকই লিখছেন, যে জায়গায় লিখছেন এটাই দরকার আপনার। আর আপনারা একজন আরেকজনের কমেন্ট দেখতে পাবেন না, একজন আরেকজনের কমেন্ট দেখতে পারবেন না, শেষ, এটা বন্ধ করা। আপনি লিখলে আমি দেখতে পারবো শুধু। এটার নাম হচ্ছে এই যে এটা লেখা, এটার উচ্চারণে এরকম। জীবনে কখনো তো আপনি এরকম কোনো শব্দ দেখেন নাই, কেন? এটা তো বর্ণ না যে দেখানো যাবে, এটা তো ধ্বনি, মুখ থেকে বের হওয়ার পর কোন দিকে যায় জানি না। গত বছর বিসিএসসি প্রশ্ন আসছে ধ্বনি সম্পর্কে কোনটি কোনটি সঠিক নয়। ধ্বনি দৃশ্যমান, ধ্বনিকে দেখা যায় না, এটা ভুল। ধ্বনি কখনো দেখা যায় না, ধ্বনি কখনো দেখা যায় না। 3, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার, আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ ফলা। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার, কার আছে 10টি বর্ণের, শুধু অ ছাড়া বাকি সবার কার আছে, আকার, রস্বইকার, দীর্ঘইকার, হ্রস্বকার, দীর্ঘকার। শুধু অ বর্ণের কার নাই, অকে বললে হচ্ছে বাংলায় লিন বর্ণ, কারণ এই অটা প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে মিশে থাকে। চ, অ, প, অ, ল, অ, সবগুলো শেষে কি আছে? ও আছে। তাই এটাকে বলা হয় কি বর্ণ? লিন বর্ণ। ব্যঞ্জন ধ্বনি যেটা মুখের ভিতরে একটু ঘর্ষণ লাগে, উচ্চারণে কোথাও একটু বাধাপ্রাপ্ত হয়, তাকে বলে বাংলায় ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনির সংখ্যা 25টি। আমরা প্রথমে যাব বর্গীয় বর্ণ। এই 25টা বর্ণকে বলে বর্গীয় বর্ণ, কারণ এর ডানে বামে উপরে নিচে চতুর্দিকে 5টি করে বর্ণ আছে, তাই এদেরকে বলে বর্গীয় বর্ণ। বর্গীয় বর্ণের মধ্যে আমরা প্রথমে যাব নাসিক্য বর্ণ, যে ধ্বনি উচ্চারণে নাক দিয়ে বাতাস বের হয় তাকে বলা হয় নাসিক্য বর্ণ। বশির, উচ্চারণ 5টা। স্যার উম ইয় মধ্যাহ্ন মধ্যাহ্ন ন ম। এরপরে উচ্চারণ করবেন কে? রুবারের নাম কি ভুলে গেছি। হ্যাঁ রুবার, আপনার নাম কি? আরে এই ছেলেটাকে মিউট করলাম, এখানে নাই। আর কে মিউট ছিলেন? মিউট আছেন স্যার আর আমি কে? আছি। বলুন বলুন বলুন। স্যার স্যার নাসিক বর্ণগুলো বলবো। হ্যাঁ বলুন। কুয়ো, ইয়ো, মো, নো, নো, মো। নাম কি আপনার? স্যার গোলাপি আক্তার রত্না। হ্যাঁ ইয়া বলুন, আরেকজন স্যার বলুন। নাম তো? জি হ্যাঁ স্যার। শ্রীদেবী, শ্রীদেবী আপনি উচ্চারণ করুন। হ্যাঁ স্যার, নমস্কার, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, নমস্কার, বলুন। ইয় মধ্যাহ্ন ন ম। মায়ের দেবো মায়ের, হ্যাঁ মনে হচ্ছে নাক বাসায় রেখে আসছেন সবাই মিলে। নজরুল ইসলাম, খাদিজা ইয়েস স্যার। বলুন। ঞ মদ- ঞ উম মূর্ধন্য দন্তন্য ম। নজরুল, নজরুল ইসলাম, একজনও নাই, সবাই ঘুমাচ্ছে। ক্যামেরাটা অফ করে দেওয়া যায় ঘুম, হ্যাঁ ওই বাচ্চাকালে ঘুমাইছেন না, এই ঘুম দিছেন। ক্যামেরাটা অফ করে দিছেন ঘুম, ক্যামেরাটা অফ করে দিছে ঘুম ঘুম। এই আপনি খালি গায়ে কেন? হাবিবুল্লাহ, ড্রেস পরেন। যত গরমই থাকুক এই সাবান রাখা যাবে না, খালি গায়ে কোনো মতে ক্লাসে বসা যাবে না। এই অশালীন ড্রেস পরে ছেলে মেয়ে সবাইকে বলছি, অশালীন, এই যে খালি গায়ে গরম, আমি জানি আপনারা 40-41 ডিগ্রি তাপমাত্রা ছিলেন সারাদিন, আর আমরা এই যে 23-24 ডিগ্রিতে আছি এসির মধ্যে। কিন্তু এরপরেও বলবো ক্লাসে আপনি ক্যামেরা কখনোই 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 কোনো মতেই খালি গায়ে আপনারা ক্লাসে বসবেন না। শুধু গামছা পরে ছেলেরা, শুধু গামছা পরে স্যান্ডি গেঞ্জি পরে এগুলো পরে ক্লাসে বসা যাবে না, আজকের পরে যেন আর কখনো বলতে না হয়। আমি খুব সিরিয়াস এবং ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। ছেলে এবং মেয়ে প্রত্যেকে আপনি শালীন ড্রেস পরে ক্লাসে বলবেন, এটা আমাদের রেকর্ড থাকবে। আপনার এই এই ভিডিওটা আপনাদের একবারে 11 থেকে 20 মিনিট, প্রায় 1 বছরের উপরে রেকর্ড দেখবে সবাই। এটা আপনারা করবেন না কখনোই না, আপনার যত গরমই হোক, প্রয়োজনে ক্যামেরা বন্ধ রাখুন।
প্রয়োজনে ক্যামেরা বন্ধ রেখে দেন, আপনার ক্যামেরা দরকার নেই, কিন্তু খালি গায়ে ভুলে ওই এই কাজ করা যাবে না। এটা স্বাভাবিক, ছেলে মানুষ বাসার মধ্যে তার সারাদিন ড্রেস পরে ঘুরবে না। আমার বাবা তো, আপনার বাবা তো সারাদিন ঘরের মধ্যে আইসা ড্রেস পরে বসে না, এটা স্বাভাবিক। আফরোজা বলেন এই পাঁচটা। নাসিকা বর্ণ 5টি। হ্যাঁ, কি কি? উময়, মূর্ধন্য, দন্তন্য, ম। একজনে কমেন্ট করছেন, স্যার হাফ প্যান্ট পরে বিসিএস পরীক্ষা দিতে গিয়ে দিছে না, দেয় নাই, গার্ড ধরে বের করে দিছে, গার্ড ধরে বের করে দিছে। সামনে ছিল ওটা, একটু সাদা স্যারে পোস্ট করছিল ওটা। বের করেছে, 2 কমিশন 2টা বিসিএস এ নিষিদ্ধ করেছে এই ছেলেকে। এত সহজ, এত সহজ না বিসিএস। দুইটা কমিশন 2টা বিসিএস এ নিষিদ্ধ করেছে। গত বছর 3টা ছেলে বিসিএস ক্যাডার হয়েছে। খালি ওরা চালাকি করেছিল, বুয়েট থেকে পাশ করে, একজন প্রশাসন, একজন পুরকৌশল, আরেকজন হচ্ছে কি ফুড। 3টা বিসিএস এ 3টা ছেলে ক্যাডার, ফার্স্ট টাইম ক্যাডার। কত মেধাবী, কত পরিশ্রমী। একটা ফেল ছিল মাঝখানে, অ্যাপিয়ার বিসিএস এ করছে, গার্ড ধরে ক্যাডার হওয়ার পর বের করে দিছে। এবং ওই সময়ে 43 বিসিএস এর ভাইবার সামনে বলছে, ভাইবা বাদ তোমার, 44 পরীক্ষায় বিসিএস অংশগ্রহণই করতে পারবো না, বিসিএস এর নাম ভুলে যাও। চাকরি পরীক্ষা এত কঠিন, কঠোর হলে বহুত কঠোর। 3টা ছেলে ক্যাডার হওয়ার পরে বাদ দিয়ে দিছে কেন? একটা ফেল আগে, ওই যে রেফার যেটাকে বলেন, মাঝখানে কোনো একটা এরে একটা ফেল ছিল, ওই ফেল উঠে এরপরে আসতে হবে। এখন আসুন, সব খেয়াল করেন। এই নাসিক্য উচ্চারণ কই পাইছেন? হ্যাঁ, নাক কই, নাক কই। উচ্চারণের সময় খেয়াল করতে হবে, ম ম ম ম ম ম, ন সাপ ন ন হয় ন ন ন, অ ঞ, অ ম। ঞ। বলুন নজরুল, হাত তুলে রাখেন, বলুন বলুন বলুন। ন, ম, নাক কই, নাক নাক। নাক। আমি যখন বলি আমার কাছে আপনার উচ্চারণে কি মনে হয়? আমার সাথে নাক আছে? স্যার আপনার তো আছে, Yes, কিন্তু sir. আমাদের হয়নি। আপনাদের তো কারোরই নাক পেলাম না। এটা তো বললাম স্যার, আমাদেরটা আপনার মতো হয় না। আপনাদের কারোরই তো হলো না কেন? কারোরই হলো না কেন? স্যার হওয়া আপনার মতো লাগবে। আমি উত্তর দিতেই পারি না স্যার। আবার বলুন, কে পারবেন? ম ম ম, ন ন ন ন ন ন ন ন। দুইটাই সমান। একজন বলছেন দন্তান্ন না, মূর্ধন্য না। এগুলো কি? এগুলো কোন ভাষার শব্দ? এগুলো তো সংস্কৃততে এত কঠিন না। আপনি এই যে ভাষা বানাই ফেললেন, এই ভাষা বানাইলে খালি হবে না, আপনাকে বুঝে শুনে উত্তর দিতে হবে। বিএসসি নজরুল ইসলাম, আপনি উচ্চারণ করেন 5টা। ন, মনে হচ্ছে আপনি রাগের ঠেলায় আমার উল্টা করে বাস দিতেছেন। হ্যাঁ, আরো নাকে দিবেন, আরো নাকে নিতে হবে। আপনি কি রাগে বলতেছেন কিনা? উচ্চারণ ঠিক না করলে, হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন বলুন বলুন। নিও না, নিও না, ইও, অ ইও, ন ন ম ম ম ম। বুঝে যাবে আমার নাক থেকে উচ্চারিত হচ্ছে। এখন যদি নাক ধরে উচ্চারণ করি, ন ন ন ম ম, হয়। নাক ছেড়ে উচ্চারণ করি, ম ম ম। মিউট করেন না কেন? মিউট দাদা সবাই আমি করতে পারবো না। আপনার হ্যান্ড রেস অপশন এই মুহূর্তে আছেন 73 জন। 73 জন যদি হ্যান্ড রেস অপশনে থাকেন, আমি কয়জনকে মিউট করব? আমি আন্তাজে র্যান্ডমলি মিউট করতেছি, র্যান্ডম মিউট করছি যাদের দেখতে পড়েছি। জি স্যার। আচ্ছা এখন আসুন, তাহলে হচ্ছে নাক দিয়ে উচ্চারিত হলে তাকে বলে হচ্ছে নাসিক্য। বর্গীয় বর্ণের লাস্ট সারিটাকে বলে নাসিক্য। পার্ট 2, অঘোষ এবং ঘোষ বর্ণ। যে ধ্বনি উচ্চারণে আমাদের স্বরতন্ত্রী অনুরণিত হয়। স্বরতন্ত্রী মানে গলার গোড়া। এই যে এখানে একটা গর্ত আছে সবার এখানে, যারা আমার মতো যে ওয়েট, যাদের স্বাস্থ্য বেশি, এদের এদের ওজনটা কম, এদের এখানে গর্তটা কম, এদেরকে বলে কণ্ঠ। কণ্ঠ থেকে ঠোঁট পর্যন্ত যে কয়টা প্রত্যঙ্গ আছে, এদের সবাইকে বলা হয় কণ্ঠ থেকে ঠোঁট পর্যন্ত, এদেরকে বলা হয় হচ্ছে স্বরতন্ত্রী। স্বরতন্ত্রী। যদি অনুরণিত হয় তাকে বলে হচ্ছে কি? ঘোষ। অনুরণিত না হলে তাকে বলে অঘোষ। হ্যাঁ, অনুরণিত হলে তাকে বলে ঘোষ, আর অনুরণিত না হলে তাকে বলে অঘোষ। সবাই, আমি যখন উচ্চারণ করব একটা বিষয় খেয়াল করবেন, যে সবাই সাউন্ডটা কার এখানে হচ্ছে? সাউন্ড যার এখানে, ওটা কিন্তু একবারে অফ করে রাখতে হবে। একজন এখানে সাউন্ড হচ্ছে, সাউন্ডটা যেন না হয়। সাউন্ড হচ্ছে কেন গো? যার এখানে সাউন্ড হচ্ছে ওটা মিউট করে দিলে হয়।
আমিও করতেছি, আমি এটার জন্য আসছি যে না আপনারা এই যে বুঝেন না, আপনারা আবার অনেকে বলছেন স্যার আনমিউট করেন, আনমিউট করেন, আনমিউট করেন। আনমিউট আমি করতে পারি না, আমাদের কিছু রেস্ট্রিকশন থাকে। এই যে আপনার এখানে খটখট খটখট শব্দ হচ্ছে আর সবাই ডিস্টার্ব ফিল করছে। যদি আপনার এখানে সাউন্ড হচ্ছে, নজরুল ইসলাম আপনার এখানে সাউন্ড হচ্ছে, এই সাউন্ড করা তো যাবে না। আচ্ছা এখন আসুন, যারা মিউট আছেন যখন প্রশ্ন করি তখন দেখবেন আমি উচ্চারণ করছি, খেয়াল করবেন। স্বরতন্ত্রী অনুরণিত হয় ক খ গ ঘ, ক খ গ ঘ, চ ছ জ ঝ। খুব খেয়াল করবেন, পরে বলবেন, আগে খেয়াল করে শুনেন। যখন আমি প্রশ্ন করি তখন আপনি উত্তর দিবেন। ক খ গ ঘ, চ ছ জ ঝ। কোনটাতে কষ্ট বেশি হয়? ক খ গ ঘ, চ ছ জ ঝ, ট ঠ ড ঢ, প ফ ব ভ। প্রথম দুইটা নাকি পরের দুইটা? কোনটাতে আমার স্বরতন্ত্রীটা কাঁপে বেশি? কোনটাতে, প্রথম দুইটাতে না পরের পরের দুইটাতে? দুইটাতে, স্যার তাহলে পরের পরের দুইটাকে দুইটাতে। বলে হচ্ছে ঘোষ বর্ণ, পরের দুইটাকে বলে হচ্ছে ঘোষ বর্ণ, ঘোষ। পরের দুইটা মানে নাসিক্যটাও ঘোষ, কিন্তু নাকে যাওয়ার কারণে বোঝা যায় না। আর প্রথমগুলোকে বলে অঘোষ। তাহলে অল্প প্রাণ আর মহাপ্রাণ, যে ধ্বনি উচ্চারণে আমার ফুসফুস তাড়িত বাতাসের চাপের আধিক্য থাকে তাকে বলে মহাপ্রাণ, আর যদি স্বল্পতা থাকে তাকে বলে অল্প প্রাণ। সবাই 362 জন নিজের হাতের তালু মুখ থেকে ½ ইঞ্চি সামনে রাখবেন, যেটার বাতাস হাতে পান সেটা মহাপ্রাণ, সেটা মহাপ্রাণ। আর যারা নিকাব পড়েছেন নিকাবেই খেয়াল করবেন। আর যদি আপনার পরীক্ষায় আসবেই উল্টায়া পাল্টায়া র্যান্ডমলি প্রশ্ন করবে, খেয়াল করেন। ক খ গ ঘ, ক খ গ ঘ, চ ছ জ ঝ, ট ঠ। সবাই সবাই উচ্চারণ করবেন, সবাই। ট ঠ ড ঢ, প ফ, ব ভ, প প। এই অঙ্কন আপনার ঠোঁট কই হাত কই বোঝা যায় না কেন? প্র্যাকটিস করতে হবে। অনেকের হাত আমি দেখতে পাচ্ছি যে হাত মুখের ধারে কাছেও নাই। জান্নাতুন নূর জেলি আপনার হাত কই? এই চালাকি করেন, হ্যাঁ? সবাইকে বলছি একটু প্র্যাকটিক্যালি পড়ুন, পড়তে উচ্চারণ করতে থাকুন। ট ঠ ড ঢ, ট ঠ ড ঢ, প ফ ব ভ, প ফ ব ভ, চ ছ জ ঝ, চ ছ জ ঝ, ট ঠ ড ঢ। প্রথম এবং দ্বিতীয় বর্ণ, প্রথম এবং দ্বিতীয় বর্ণ, এই দুইটা বর্ণের মধ্যে কোনটার বাতাস আপনি হাতে পান? প্রথম নাকি দ্বিতীয়? ক নাকি খ? খ স্যার। ক খ জুড়ে বের হয়, তাহলে এটা জুড়ে বের হলে মহাপ্রাণ। চ ছ গ ঘ, জ ঝ, ড ঢ, দ ধ। জুড়ে বের হলে মহাপ্রাণ, আস্তে বের হলে অল্প প্রাণ। জুড়ে বের হলে মহাপ্রাণ, আস্তে বের হলে অল্প প্রাণ। শেষ। তাহলে বর্গীয় প্রথম আর তৃতীয় বর্ণ অল্প প্রাণ, দ্বিতীয় আর চতুর্থ বর্ণ মহাপ্রাণ, প্রথম দুইটা অঘোষ, পরের গুলো ঘোষ। শেষ। এখন আসুন, যে ধ্বনি দাঁত থেকে উচ্চারিত হয় তাকে বলে দন্তবর্ণ। ত থ দ ধ। তাহলে এইগুলো আমাদের কোথা থেকে উচ্চারিত হয়? দাঁত থেকে উচ্চারিত হয়। ত থ দ ধ, দাঁত থেকে উচ্চারিত হয়, তাই এদেরকে বলা হয় কি বর্ণ? দন্ত বর্ণ বলা হয়। শেষ। এখন আসুন, এদেরকে কি বলা হয়? দন্ত বর্ণ বলা হয়। তাহলে দন্ত বর্ণ কি? দাঁত থেকে যদি উচ্চারিত হয় তার নাম দন্ত। হ্যাঁ, দাঁত থেকে উচ্চারিত হলে তাকে কি বলে? দন্ত বর্ণ বলে। আচ্ছা, এই দন্ত বর্ণ দাঁত কোন পাটি থেকে আসে? উপরের পাটির দাঁত থেকে আসে নাকি নিচের পাটির দাঁত থেকে আসে? উপরের পাটির দাঁত থেকে আসে নাকি উপরে নিচের থেকে স্যার। উপরের নাকি নিচের পাটির দাঁত থেকে আসে? উপরে উপরের স্যার। পাটির দাঁত থেকে আসে, উপরের পাটির দাঁত থেকে আসে। তাহলে দেখুন, যদি আমি যারা যারা পরীক্ষার হলে ভুলে উত্তর দিয়ে আসে না নিচের পাটি থেকে উচ্চারিত হয়, এখন তাদেরকে কেমনে উচ্চারণ করানো উচিত? অঙ্কন কেমনে উচ্চারণ করানো উচিত? যারা লিখে দিয়ে আসেন নিচের পাটি থেকে উচ্চারিত হয়, তাদেরকে কেমনে উচ্চারণ করানো উচিত? অঙ্কন জি স্যার। কেমনে উচ্চারণ করাবেন নিচের পাটি থেকে আসলে? স্যার উচ্চারণ করে শোনান তো নিচের পাটি থেকে। হবে না স্যার, নিচের উপরে পাটি থেকে তো হয় না স্যার। এরকম হবে। সারা জীবন এমনি করানো উচিত। এই তুই ভুল করলি কেন? তুই ভুল করে দিলি কেন? তাহলে তুই এখন নিচের বাড়ি থেকে উচ্চারণ কর। আমরা কখনো এরকম করি না। যদি প্র্যাকটিক্যাল লিখতে পড়তাম, যদি প্র্যাকটিক্যাল লিখতে তাহলে পড়তাম, ভুলটা স্যার আর হতো না। তাহলে এই সমস্যাটা ছিল না। তাহলে দাঁতের ঠিক উপরের অংশকে বলে হচ্ছে কি? তালু। দাঁতের ঠিক উপরের অংশ তালু কোনটা আপনি চিনেন না, উচ্চারণ করুন চ। সবাই চ ছ জ ঝ, হ্যাঁ চ ছ জ ঝ। এখন আর দাঁতে নাই, দাঁতের ঠিক উপরের শক্ত অংশ যেটা, এই জায়গায় জিহ্বা স্পর্শ করেছে, যে জায়গায় স্পর্শ করেছে তাকে বলে তালু। তালু থেকে যদি উচ্চারিত হয় তাকে বলে তালব্য বর্ণ।
তালব্য বর্ণ। মূর্ধা থেকে যদি আসে মূর্ধা, তাহলে তার নাম মূর্ধা বর্ণ। মূর্ধা ট। কোনটা? মাছ। জিহ্বার ঠিক উল্টা পাশে। জিহ্বার খাড়া মাঝখানে। খাড়া কয়টা কি বর্ণ আছে? কয়েকটা খাঁজ কাটা আছে। খাড়া খাড়া কয়েকটা খাঁজ কাটা আছে। এই খাঁজ কাটা গুলোকে বলে হচ্ছে কি বর্ণ? খাঁজ কাটা গুলোকে বলে হচ্ছে মূর্ধন্য। মূর্ধা। মূর্ধা থেকে যে কয়টা বর্ণ উচ্চারিত হয় মূর্ধন্য। তাকে বলে হচ্ছে মূর্ধা বর্ণ। মূর্ধা থেকে যে কয়টা মূর্ধন্য। বর্ণ উচ্চারিত হয় তাকে বলে মূর্ধা থেকে মূর্ধা বর্ণ। উচ্চারণ হয় করেন তাকে সবাই। ট মূর্ধন্য। ট ট ট ড ঠ। ট ড ঠ ড ঢ ট ঠ ড ঢ ট ঠ ড ঢ। আপনার জিহ্বা কোথায়? জিহ্বাটা আপনার যেখানে আছে তার ঠিক উল্টা পাশে। শীতের সময়, শীতের সময় চর্বি জাতীয় খাবার খেলে দেখবেন জিহ্বার উল্টা পাশে চর্বি আটকে গেছে। ডালডা জাতীয় খাবার খেলে জিহ্বার উল্টা পাশে আটকে গেছে। ছোট সময় গুঁড়া দুধ খেয়েছেন কিনা? হ্যাঁ, তাহলে বুঝবেন উল্টা পাশে আটকে যায়। এই যে আটকে যায় যে জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে মূর্ধা। লম্বা লম্বা কয়েকটা ঘাস কাটা আছে, ভিট, এদেরকে বলে মূর্ধা। যদি মূর্ধা খুঁজে না পান তাহলে মনে রাখবেন আপনি যতই মুখস্থ করেন লাভ নেই। মুখস্থ বিদ্যা দিয়ে পাশ করা যায় প্রিলিমিনারি, চাকরি পাওয়া যায় না। প্রাইমারিতে যারা ভাইবা দিচ্ছে গিয়ে দেখুন, একজন 50 পেয়ে ভাইবা দেয়, আরেকজনে 65 পেয়ে ভাইবা দেয়। যে 50 পাই সে আল্লাহর রাস্তায় মাফ করেন। মানে ওই যে বিজ্ঞানীতে গেলে না পারলে আমরা বলি আল্লাহর রাস্তা মাফ করেন, ভাইবা বোর্ডারে বলবে আল্লাহর রাস্তা মাফ করেন। কারণ আপনারা যত নাম্বারই দেয় না কেন আপনি চাকরি পাবেন না। যেখানে সে 15 আগে আছে, এখানে 2 বা 3 আগে থাকলে লাভ নেই। এই জন্য আপনাকে খেয়াল করতে হবে, এই জন্য আপনাকে একটু বুঝে পড়তে হবে। প্রশ্ন যত কঠিন আপনি পারেন, আমিও রেডি। আপনি কত কঠিন করবেন তার চেয়ে বেশি কঠিন করার জন্য আমি রেডি। আমার জন্য আমি সহজ করে নেব। যদি আপনি বেসিকটা একটু স্ট্রংলি পড়েন তাহলেই হয়ে যাবে। শেষ। এখন আসুন এই দন্ত গেল, মূর্ধা গেল, দুই ঠোঁটের সংস্পর্শে যে বর্ণ উচ্চারিত হয় তাকে বলে উষ্ঠবর্ণ। উষ্ঠ মানে ঠোঁট। প ফ ব ভ। দেখুন তো দুইটা ঠোঁট না মিশিয়ে উচ্চারণ করা কোনো মতে সম্ভব কিনা? সেলিম রেজা হাত তুলে রাখুন। দুইটা ঠোঁট না মিশিয়ে উচ্চারণ করা কোনো মতেই সম্ভব কিনা? এই অঙ্কন, উচ্চারণ করুন দুই ঠোঁট স্যার। না মিশিয়ে। স্যার আমি তো আমাকে তো জিজ্ঞেস করেন যেটা অসম্ভব সেটা, এটা তো অসম্ভব স্যার। আরে দুই ঠোঁট অসম্ভব না থাক। মিশিয়ে আরে তো আপনার ক্লাসে তো আমি আপনাকে ছোট করছি না। আমার ক্লাসের বিষয় হচ্ছে আপনি ভুল করবেন আর আমি শিক্ষা দেবো। আর আপনি ভুল জি করবেন, স্যার। জীবনের জন্য শিখবেন। আপনাকে ছোট করার কোনো প্রশ্ন এখানে আসে না। আপনারা জি স্যার। স্টুডেন্ট সবাই ভুল করবেন, আমি এই উদ্দেশ্যে আসছি। সবাইও যদি ভুল করেন আমার কিচ্ছু আসে যায় না। আগামী স্যার ক্লাসে করলে আমার অনেক কিছু আসে যায়। ভুল করুন, ভুল করে করে। স্যার করতেছি। অ হ অ হ। আচ্ছা, গতকালকে একটা প্রশ্ন আসছিল চাকরি পরীক্ষায়, ওই যে অ্যাটাস্টেডের মতো প্যাডাগজি। প্যাডাগজির উপর আমরা এই পর্যন্ত 43 দিনের সরকারি ট্রেনিং নিয়েছি। প্যাডাগজি শিক্ষা নীতি নাকি শিক্ষা তত্ত্ব? শিক্ষা নীতি আমরা কোথাও পড়েছি, শিক্ষা তত্ত্ব পড়েছি। গতকালকে একটা প্রশ্ন আসছে বিসিএস এ, প্যাডাগজি এটা পারিভাষিক। আরেকবার আসছিল 40 এবং 41, আমার বিসিএস এ আসছিল আমাদের সময় তখন। সেটা হচ্ছে অ্যাটাস্টেড, সত্যায়িত নাকি প্রত্যায়িত? ভুল হবেই। আপনার এটা ভাবা দরকার নেই যে স্যার আমি কিন্তু ভুল করতেছি। ভুল করেন, যত পারেন ভুল করেন। আপনি ভুল করছেন, আপনার 365 জন সবাই শিখবে। ভুল করেন ইচ্ছা করে, আমি ইচ্ছা করে ভুল করাচ্ছি। ভুল করেন, সমস্যা নেই, কিন্তু উচ্চারণ হবে না। পা ফ ব হয়ে যায়, কিন্তু দেখুন আ হা হবে না। দুই ঠোঁট না মিশাইতে পারলে কখনোই এই উষ্ঠবর্ণের উচ্চারণ করা কোনো কালে কোনো দিনে সম্ভব না। কোনো কালেও জি স্যার। সম্ভব না। কোনো কালেও সম্ভব না। হ হ হয়ে যাবে সবগুলি। তাহলে আমাদের মানসিক দক্ষতায় বিসিএস একটা প্রশ্ন এসেছিল, ঠোঁট কাটা মানুষেরা কোন বর্ণের উচ্চারণ করতে পারে না? উষ্ঠবর্ণের উচ্চারণ করতে পারে না। ঠোঁট কাটা মানুষ যারা যারা রাস্তায় দেখবেন নাকের নিচে ঠোঁট নাই, ন্যাচারালি জন্মগতভাবে, ওরা উচ্চারণ করতে পারে না। আবার একটা প্রশ্ন আসছিল 38 বিসিএস এ, যে বাচ্চারা, শিশুরা কোন উচ্চারণ কথা বলার সময় কোন বর্গীয় বর্ণের উচ্চারণ আগে শিখে? সেটা হচ্ছে উষ্ঠবর্ণ। মা 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 বা 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 বা, দুই ঠোঁট মিক্স করে ছেড়ে দেই, মিক্স করে ছেড়ে দেই, মিক্স করে ছেড়ে দেই, এটাকে বলে হচ্ছে কি উষ্ঠবর্ণ। উষ্ঠবর্ণ গলার গোড়া থেকে যদি আসে তবে তাকে বলে কণ্ঠবর্ণ। কণ্ঠবর্ণ গলার গোড়া থেকে যদি আসে তবে তাকে বলে কণ্ঠবর্ণ। আমি লাস্ট বারের মতো আপনাকে সতর্ক করছি, লাস্ট বারের মতো। সেটা হচ্ছে আপনারা কেউ অশালীন ড্রেস পরে ক্লাসে ক্যামেরা অন রাখবেন না। স্ট্রংলি রিকোয়েস্ট, আমার স্ট্রংলি রিকোয়েস্ট, বাংলায় যাকে বলে অনুরোধ। গরম হাজারও থাকুক আপনি ক্যামেরা অফ রাখেন। প্রয়োজনে কারণ বলে দেবেন স্যার অনেক গরম, ক্যামেরা অফ রাখছি। কিন্তু আপনারা অশালীন ড্রেস, বিশেষ করে ছেলেরা
ছেলেরা খালি গায়ে স্যান্ডেল গেঞ্জি গায়ে গামছা গায়ে কখনোই বসবেন না, প্লিজ। অনুরোধ করছি আমি আপনাকে, অনুরোধ করছি আমি আপনাকে। এরপরে কিন্তু আর অনুরোধ করবো না, আপনার ভিডিও ক্লোজ করে দেবো আমি। তাহলে মানে আপনি এই কোর্সে যতদিন থাকবেন আর ভিডিও অন করতে পারবেন না। আপনি ভিডিও অন করতে পারবেন না, আপনি হাত তুলতে পারবেন না, শুধু ক্লাস করে যেতে পারবেন। তখন আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন, তখন আপনি বিপদে পড়ে যাবেন। আবার অনুরোধ করতে হবে, সার্ভিস সেন্টারে ফোন দিতে হবে, সার্ভিস সেন্টার দেখবে কোন ক্লাসে অফ, ওই স্যারকে বলবে যে স্যার অমুক ছেলেটা কি করেছিল স্যার, এটা সেটা, তখন আপনি ঝামেলায় পড়ে যাবেন। বারবার বলতেছি, বারবার বলতেছি। এরপরে আসুন, এরপর আমরা যাব হচ্ছে এই বর্গীয় বর্ণ শেষ হলো, বর্গীয় বর্ণে পড়ে যাব যে ধ্বনি উচ্চারণে তাড়না, মুখের মধ্যে তাড়না সৃষ্টি করে তাকে বলে তাড়নজাত বর্ণ, র ড়। আর যদি কম্পন সৃষ্টি করে তাহলে তাকে বলে কম্পনজাত বর্ণ। শেষ। যদি তাড়না সৃষ্টি করে তাহলে তার নাম তাড়নজাত, আর যদি কম্পন সৃষ্টি করে তাকে বলে কম্পনজাত বর্ণ। যাকে যাকে বলবো শুধু তারা তারা উচ্চারণ করবেন। স্মৃতি, 3টা বর্ণ উচ্চারণ করুন। র বিন্দু র, ড বিন্দু র, ব বিন্দু র। হ্যাঁ কি জানি আছে বাসন নাকি বিবি কি বশির, রমজান বর্ণ। বশির, খাদিজা, স্যার, বলুন উচ্চারণ করুন। অ ক ভয় বিন্দু র, কম্পন জাত বর্ণ, বৈষ্ণব র, আফরিন সুলতানা, যার নাম বলছি উনি বলবেন। আফরিন সুলতানা, হলো যার নাম বলছি উনি আনমিউট হবেন। বাকিরা কথা বলবেন না, আপনি বলুন। এই যে তারণজাত বর্ণ রসিন্য র, রসিন্য র। হ্যাঁ, কম্পনজাত বর্ণ হচ্ছে র, কোন র, র। ভয় শূন্য র। এই বাকি অনেকেই কমেন্টে লিখে বলছেন ডয় শূন্য র, ডয় শূন্য র, ডয় শূন্য র, ডয় শূন্য র। হ্যাঁ, ডয় শূন্য র, ডয় শূন্য র, ডয় শূন্য র। স্যার এই, ডয় শূন্য, হয় শূন্য র, বয়ে শূন্য র, হ্যাঁ এই দুটা কি? ব বিন্দু র। দোহালি শূন্য র আর 12টা হয় বাজাইছেন, শূন্য র। 12টা বাজাইছেন, 12টা বাজাইছেন। এই মাতৃভাষা বাংলাটা শেষ করে ফেলেছেন। ডয় র। শূন্য র। এই যে নেন আপনার শূন্য, পছন্দ হয়? বড় করে দিলাম, নাহলে আরো বড় করে দিই, পুরা বোর্ড ভরে দিলাম শূন্য। শূন্য না, এটার নাম হচ্ছে বিন্দু। ট ঠ ড ঢ, দেখুন ট ঠ ড ঢ, ড ঢ, ড বিন্দু র, ঢ বিন্দু র, প ফ ব, ব বিন্দু র। মনে রাখবেন বিন্দু বলতে হবে এখানে চন্দ্র বিন্দু, চন্দ্র বিন্দু, এটা কি বলি চন্দ্র বিন্দু। তাহলে যদি তাড়না সৃষ্টি করে মুখের মধ্যে জিহ্বাটা ঘোরানো দেয় তাকে বলে হচ্ছে তারণজাত, বড় বড় বড়। আর যদি কম্পন দেয় তাহলে তার নাম হচ্ছে কম্পনজাত, চুর চুর। ওই যে যারা চানাচুর বিক্রি করে ওরা অনেকগুলো কম্পন দেয় মুখের মধ্যে, যদি কম্পন সৃষ্টি করে তাকে বলে কম্পনজাত, আর যদি তাড়না সৃষ্টি করে তাকে বলে তাড়নজাত। তাড়নজাত বর্ণের সংখ্যা 2টি আর কম্পনজাত বর্ণের সংখ্যা 1টি। তাড়নজাত বর্ণের সংখ্যা, সেলিম আনমিউট হন না কেন আপনি? হ্যাঁ, আপনার এখানে তো নোটিফিকেশন অনেক আগে গিয়েছে। বলুন বলুন বলুন, সেলিম বলুন। জি স্যার। তাড়নজাত আর কম্পনজাত বলুন। ডয় বিন্দু র আর ঢয় বিন্দু র। তারপর তারপর হচ্ছে কম্পন জাত হচ্ছে র, এখানে হচ্ছে যেরকম যেমন হচ্ছে চোর, হুম, এখানে হচ্ছে র, এটা কম্পন সৃষ্টি হয়েছে আর কি, কম্পন জাত র। গুড। স্যার যদি কম্পন চোর উচ্চারণ করেন ভালো করে আপনি, চোর, চোর, হয় নাই, চোর, ভালো করে বলুন, আরো জোরে বলুন। চোর, কম্পন দিতে হবে, যারা চানাচুর বিক্রি করে এরা কেমনে বলে? চোর। এবার কিছুটা হয়েছে, এইবার কিছুটা হয়েছে। হ্যাঁ, এটা আপনাকে একটু বুঝতে হবে যারা কেমনে বিক্রি করে। স্যার চানাচুর এরকম বলে স্যার, লজ্জা করে, মানে লজ্জা করে বলতে স্যার, এরকম তো পারি। আচ্ছা, এক সেলিম কমেন্ট করছে, আরেক সেলিমরে মিউট করেছি, এই একটা ঝামেলা। আচ্ছা এখন আসুন, চানাচুর এমনি বলে না, চোর চোর চোর। জিহ্বাটা কম্পন সৃষ্টি করে, এটা মনে রাখতে হবে। কম্পন সৃষ্টি না করলে উচ্চারণে ভুল হবে, কম্পন সৃষ্টি করতে হবে আপনাকে, কম্পন সৃষ্টি করতে হবে। যদি কম্পন সৃষ্টি করে তাহলে বলে তাকে কম্পনজাত বর্ণ বলে, আর তাড়না সৃষ্টি করলে তাকে বলে তাড়নজাত বর্ণ। কম্পন সৃষ্টি করলে তাকে ওটা যত একটু তাড়নজাত সৃষ্টি করলে, তাড়না সৃষ্টি করলে তাড়নজাত, কম্পন সৃষ্টি করলে কম্পনজাত বর্ণ বলে। আপনাদের এখানে সাউন্ড হয়, নিজে নিজে তার এখান থেকে সাউন্ড আসতেছে, কথা বোঝা যাচ্ছে না। সাউন্ড তো আপনাদের মিউট কাউকে রাখা যাবে না। এখন আমি স্বাগতিক পূজা করাবো কবর কবিতার মতো, কারণ মিউট থাকলে এটা বুঝতে হবে যে আপনার পাশ থেকে সাউন্ড হচ্ছে কিনা। যদি সাউন্ড হয় তাহলে এটা আপনি নিজে নিজে আনমিউট হবেন।
পার্শ্বিক ধ্বনি একটি, পার্শ্বিক ধ্বনি। পার্শ্বিক ধ্বনি মানে কি? যে ধ্বনি উচ্চারণে জিহ্বার দুই পার্শ্ব দিয়ে বাতাস বের হয়। লা লা ল উচ্চারণ করার সময় জিহ্বার ডগা সামনে আসে, জিহ্বার ডগা সামনে আসে, জিহ্বার ডগা সামনে আসে, বাতাস দুই পাশ দিয়ে বের হয়। জিহ্বার ডগা সামনে আসে আর বাতাস দুই পাশ দিয়ে বের হয়। তাই এটাকে বলা হয়, হচ্ছে পার্শ্বিক ধ্বনি। এটা একটু খেয়াল করবেন, জিহ্বার ডগা পার্শ্বে চলে আসে, তাই এটাকে বলে হচ্ছে কি? পার্শ্বিক ধ্বনি। পার্শ্বিক ধ্বনি একটি, পার্শ্বিক ধ্বনি একটি। পার্শ্বিক ধ্বনি কোনটি? ল। ল হচ্ছে পার্শ্বিক ধ্বনি, ল হচ্ছে পার্শ্বিক ধ্বনি। যারা কোনোদিনও ক্লাস করেন নাই, আজকেই ফার্স্ট টাইম, এমন তিনজনকে নোট দাও যারা কখনোই ক্লাস করেন নাই। একটু হাত তুলেন, হাত তুলেন বলতে আপনার নিজের হাতটা একটু দেখাবেন ভিডিওতে, যেন বুঝতে পারে আমার আইটি। দেখো তো, ফজলুল হক, মোহাম্মদ ফজলুল হক, কোথা থেকে বলছেন? জি স্যার। সজীব হোসেন। ও বাবা, যে সাউন্ড হচ্ছে আপনাদের এখানে, এই আপনার সাউন্ড হলে হবে না। হ্যালো। জি, শুনতে পাচ্ছি আমি, আপনার এখানে প্রচুর সাউন্ড হচ্ছে। ফজলুল হক। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনি তো মনে হচ্ছে বাজারে বা দোকানে। আচ্ছা, আপাতত সজীব হুসাইন শুনতে পাচ্ছেন? জি মেহেদী আসসালামু হাসান। আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কোথা থেকে বলছেন দুইজন? স্যার ঝিনাইদহ থেকে বলছি, সজীব হোসেন। ঝিনাইদহ থেকে। আচ্ছা, এখন আসুন, ঝিনাইদহ থেকে বলছেন, হ্যাঁ? আপনি এই দুইটা বর্ণের এই বর্ণগুলো উচ্চারণ করবেন একটু, এই বানানগুলো উচ্চারণ করুন। স্যার এই প্রথমটা হচ্ছে পদ্মা। বিজ্ঞান, হ্যাঁ, এই পাশে বিজ্ঞান, বানান বানান, আম, প দয় ময়, বানান করুন, বানান। পদময় আকার। হ্যাঁ, পরেরটা বলুন। তারপরে এটা, দন্ত শয় দন্ত নয়কার দন্তন্য, হ্যাঁ, ময়লয়াকার দন্তন্য, দন্ত শৈব লয়ব। হ্যাঁ। আরেকজন কে আছেন? মেহেদি। আরেকজন কে আছেন? দুইজনকে মিউট আছেন। পদ্মা। হ্যাঁ, জি স্যার, পদ্মা। পরেরটা আছে হচ্ছে দন্ত নয়াকার দন্ত ন স্নান। হ্যাঁ, পরেরটা আছে ময়লয়াকার দন্ত ন ম্লান। আর একটা আছে দন্ত শৈবয় লয়পয় স্বল্প। পরের স্যার এই কয়টা আছে? চারটা আছে। আচ্ছা, এরপরে দেখুন তো, বিজ্ঞান ব্রাহ্মণ ক্ষমা, জি স্যার। বিজ্ঞান ব্রাহ্মণ ক্ষমা, এই তিনটা বানান করুন। জি স্যার। বয়সী ইংময় গয়াকার দন্ত ন বিজ্ঞান। হুম, পরেরটা আহ ক্ষয়ময় ন হুম। ক্ষয়ময় ময়াকার ক্ষমা। ক্ষমা। আহ আ হয় স্যার। স্যার এটার উচ্চারণটা আমি সঠিক জানি না স্যার। আরেকজন আছেন, ওর দুজনে বলুন, উচ্চারণ করুন। স্যার সরিয়া দন্ত নয় হরষি ক। হুম, আর স্যার আন্তিক, আর আনমিক্স সম্ভবত নিচেরটা স্যার এটা। হচ্ছে সরিয়া প রয়কার হয় দন্তান্ন অপরাহ্ন। হুম। মাতৃভাষা বাংলা 12টা বাজিয়ে ফেলাইছেন, একবারে রেপ করে ফেলাইছেন, সর্বনাশ করছেন, সর্বনাশ। এই উচ্চারণ করে পেয়েছেন? আরশ আলী। আপনি কি আগে ক্লাস করেছেন আজকে ফার্স্ট? আমার ক্লাসে যত ভুল করেন কোনো সমস্যা নেই। আরশ আলী, আপনি কি আগে ক্লাস করেছেন? জি না স্যার। আপনি বানান করুন। কোনটা স্যার? পদ্মা স্নান মান। দয়ম ফলা আকার, জি। দন্তা স দন্তা নয় ফলা আকার দন্তান্ন বিজ্ঞান, স্নান। বিজ্ঞান। কয়ের সৈকার উময় কয় আকার দন্তান্ন। হুম, বয় ফলা আকার কয় মূর্ধন্য স মূর্ধন্য। জি। ব্রাহ্মণ কয় মূর্ধন্য স ময় আকার ক্ষমা। আ হয় মূর্ধন্য সৈকার খ আহিক। অ প রয়কার রা হ দন্তান নয় ফলা অপরাহ্ন। এই উচ্চারণের কিন্তু আপনারা আগে প্রথম দুজন 12টা বাজাইছেন, এখন এসে উনি ঠিক করেছে। এখন এসে আরেফিন, কাজল, হাত তোলেন, হাত তুলে থাকেন। এখন আসুন, এখন আসুন। প দয়ে মহা ফলা আকার পদ্মা, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে ফলা। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে হচ্ছে ফলা। ফলা আছে 6টি বর্ণের, ফলা আছে 6টি। ম, জ, র, ল, ব, ন। প দয়ে ম ফলা আকার পদ্মা, দন্তাশয়ে ন ফলা আকার দন্তন্য স্নান, ময়ে ল ফলা আকার দন্তন্য ম্লান, দন্তাশয়ে ব ফলা লয় পয় সংযুক্ত স্বল্প।
গয়ে র ফলা হ মূর্ধন্য গ্রহণ, বহিষ্কার বি দয় জ ফলা আকার বিদ্যা। আচ্ছা, এই লাস্টে কে জানি কথা বলছেন, ভুলে গেছি, নাম কি আপনার? লাস্ট কথা কে বলছে? লাস্ট বানান কে করেছেন আপনি? কারে মিউট করেছি? লাস্ট কথা কে বলছেন? নাই। আড়াশালি, আড়াশালি। জি স্যার। আপনি একটু বিজ্ঞান বানানটা আরেকবার করেন তো, বিজ্ঞানটা আমি খেয়াল করি নাই। বৈরসিকার উময়গয় আকার। না, নিয় যায় আকার দন্তন্য। নিয়ে যায় আকার দন্তান্ন, না। নিয়ে যায় আকার দন্তান্ন, না, হয় না। আপনারা হাত অনেকে তুলেছেন, আপনারা মন খারাপ করবেন না, কারণ হচ্ছে আমি সবাইকে তো এই মুহূর্তে দিতে পারবো না। নিচে টেনে গেল। সমস্যা হচ্ছে আপনারা যারা হ্যান্ড রেস করেছেন ওনাদের অর্ধেকাংশই ক্যামেরা অফ। ক্যামেরা অফ, হ্যান্ড রেস করলেও আপনাকে মিউট করা হবে না। লাস্ট টাইম নামটা জানি কি বলেছিলাম, আমি ছেলের নাম খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, আচ্ছা, এটা স্বাভাবিক করে দাও। এখানে, এখানে, ওকে। আচ্ছা, না, অবস্থা ভালো না, অবস্থা ভালো না। বিজ্ঞান হয় নাই তো, বহিষ্কার বি গিয়ে আকার দন্তান্ন বিজ্ঞান। এই ম, জ, র, ল, ব, ন, এই 6টা বর্ণের যে কোনো একটা বর্ণ যুক্ত হয়ে আসার ক্ষেত্রে যদি নিচে আসে বলা, ফলা বলা ফরজ বাধ্যতামূলক বলতেই হবে, কোনো কারণে ভুল করলে ভুল। পরিষ্কার বি দয়ে জ ফলা আকার, এটা যেমন বলেন দন্তাশয়ে ব ফলা লয় পয় সংযুক্ত স্বল্প, ময়ে ল ফলা আকার, দন্তাশয়ে ন ফলা আকার, প দয়ে ম ফলা আকার। ফলা মানে ফলাই বলতে হবে, ফলা মানে ফলাই বলতে হবে, ফলা বলা ফরজ বাধ্যতামূলক, এর কোনো বিকল্প রাস্তা নেই, উল্টা যে ফলার বাইরে কিছু বলবেন। শেষ। বৈরসিকার বি স্যার গিয় আকার দন্তান্ন বিজ্ঞান, এই বর্ণের নাম হচ্ছে গিয়, উচ্চারণে গিয়ই বলতে হবে। বৈরসিকার বি গিয় আকার দন্তান্ন বিজ্ঞান, বৈরফলা আকার হয়ে মফলা মূর্ধন্য ব্রাহ্মণ, এখানে হ প্লাস ম আছে। এটা বর্ণের নাম হচ্ছে ক্ষীয়, ক্ষীয় ময়কার মা ক্ষমা, যুক্ত বর্ণ আছে ক প্লাস মূর্ধন্য স, ক প্লাস মূর্ধন্য স, সরাইয়া হয়ে নফলা রসিকার ক আহ্নিক, সরা অপরয়কার রা হয়ে নফলা অপরাহ্ন। কোথায় ফলা, কোথায় হচ্ছে যুক্ত বর্ণ, এই উচ্চারণটা একটু খেয়াল করবেন। বর্গীয় জ প্লাস, স্যার এই পাশের পদ্মা স্নান এইগুলো আরেকবার একটু উচ্চারণ করে দিলে ভালো হতো। হ্যাঁ, প দয়ে ম ফলা আকার পদ্মা, প দয়ে ম ফলা আকার পদ্মা, প দয়ে ম ফলা আকার পদ্মা, দন্তা শয়ে ন ফলা আকার দন্তান্ন স্নান, ময়ে ল ফলা আকার দন্তান্ন, ময়ে ল ফলা আকার দন্তান্ন ম্লান, ময়ে ল ফলা আকার দন্তান্ন ম্লান, দন্তা শয়ে ব ফলা লয় পয় সংযুক্ত স্বল্প। হ্যাঁ, দন্তা শয়ে ব ফলা লয় পয় সংযুক্ত স্বল্প। বুঝতে পারছেন এই পর্যন্ত? উচ্চারণে ফলাটা একটু খেয়াল করবেন, উচ্চারণে ফলাটা খুব সিরিয়াসলি খেয়াল করবেন, উচ্চারণে ফলাটা খুব সিরিয়াসলি খেয়াল করবেন। কোথায় ফলা হবে আর কোথায় হচ্ছে, কোথায় ফলা হবে আর কোথায় হচ্ছে আপনার যুক্ত বর্ণ হবে, এই শব্দটা একটু খেয়াল করতে হবে। কোথায় ফলা হবে আর কোথায় ওই যুক্ত বর্ণ হবে, এই দুটো খেয়াল করবেন। এই 6টা বর্ণ মজার লবণ, এই 6টা বর্ণের বাইরে যত বর্ণ আছে, এই 6টা বর্ণের বাইরে যত বর্ণ যুক্ত হবে সব যুক্ত বর্ণ। আর এই 6টা বর্ণ যখন আসবে, নিচে আসবে, নিচে আসবে তখন ফলা বলতে হবে, নিচে আসলেই ফলা, নিচে আসলেই ফলা বলতে হবে। তাহলে দেখুন, বিজ্ঞান, বহিষ্কার বি গিয়, মেহেদী হাসান উচ্চারণ করেন তো বিজ্ঞান। আহ্নিক, বৈশিকার বি গিয় আকার দন্ত ন বিজ্ঞান। হ্যাঁ 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 বলুন, ব্রাহ্মণ বলুন, ব্রাহ্মণ। বৈরফলা আকার ব্রা ক্ষয়ময় ক্ষয়ময় মূর্ধন্য ব্রাহ্মণ। না, হয় ম তারপরে ফলা, ক্ষীয় হয় ময়কার মা হয় হয় মা ম ফলা ফলা, মূর্ধন্য। কোন? ক্ষয়ময় ফলা। হ্যাঁ হ্যাঁ, জি স্যার। বলুন বলুন বলুন, শেষ ক্ষীয় করুন। ময়কার ক্ষমা। হ্যাঁ হ্যাঁ। আ হ্যাঁ হয় দন্ত নয়সী ক আনহি, হ্যাঁ অ হ্যাঁ। প রয়কার হয় নয় ফলা অপরাহ্ন। না ফলা। মনে হচ্ছে আপনার দাঁত সব ভেঙে গেল। হ্যাঁ, এই অবস্থা কেন?
হ্যাঁ, স্যার এইভাবে ফলা দিয়ে উচ্চারণ করি নাই আগে কখনো স্যার। কাজল, আরেফিন, অমি, আপনি একটু উচ্চারণ করুন, আনমিউট অপশনে চাপ দেন। জি স্যার বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, উচ্চারণ করুন। কোনটা স্যার? এই সবগুলো উচ্চারণ করুন একটা একটা করে। যা লেখা আছে স্যার সবগুলো। দুঃখিত, আমি একটু পরে বলি। তাহলে আনমিউট হতে হবে, কারণ হচ্ছে একটু পরে সাউন্ড হলে ঝামেলা। না, সাউন্ড হবে না স্যার। আচ্ছা, প দয়ে ম ফলা, লাস্ট আমি বলে দিচ্ছি। প দয়ে ম ফলা আকার পদ্মা, দন্তার শয়ে ব ফলা লয় পয় সংযুক্ত স্বল্প। এরপরে কি আছে? মই ল ফলা আকার দন্তান্ন ম্লান, দন্তার শয়ে ন ফলা আকার দন্তান্ন স্নান, দন্তার শয়ে ব ফলা লয় পয় সংযুক্ত স্বল্প। আর দুইটা আপনারা পারেন, গয়ে রফলা হ মূর্ধন্য গ্রহণ, গয়ে রফলা হ মূর্ধন্য গ্রহণ। বহিষ্কার বি দয়ে জফলা বিদ্যা, সর অ প রয়কার রা হয়ে নফলা অপরাহ্ন, সরাইয়া হয়ে নফলা ঋষিকার ক আহ্নিক, ক্ষীয় ময়কার মা ক্ষমা। বহিষ্কার বি গিয় আকার দন্তান্ন বিজ্ঞান। এরপরে আসুন, এই বর্ণগুলোর ভিতরে যুক্ত বর্ণ কি কি? আমি এখন এই স্নানকে উল্টিয়ে দেব। মুন্সি, মই রসিকার মৌ, দন্তার নয় সই সংযুক্ত রসিকার। এই যে দন্তান্ন প্রথমে আসছে পাওয়ার আছে, নিচে আসলে পাওয়ারলেস। নিচে যদি আসে পাওয়ারলেস, আমি লিখলাম এ টু দি পাওয়ার 2, এটা তো আমরা বলি না। এখন আমরা কি লিখলাম? এ স্কোয়ার। আবার এর যদি নিচে দেই তাহলে এটা একটা, এর সাথে দেই এটা একটা। এটা হচ্ছে এই বাংলা ব্যাকরণের ক্ষেত্রে এই বিষয়গুলো একটু মেনটেন করতে হবে, আপনাকে এই বিষয়গুলো। আচ্ছা, এরপরে আসুন, এই হচ্ছে যুক্ত বর্ণ। এটা হচ্ছে বর্গীয় জ প্লাস ইয়, ইয় প্লাস বর্গীয় জ, দেখতে সেম। হয়ের পায়ে ধরলে হচ্ছে মূর্ধন্য, হয়ের কানে ধরলে উপরে থাকলে দন্তান্ন। ক প্লাস মূর্ধন্য স, হ প্লাস ম, হয়ে ম ফলা, হ প্লাস ম, হয়ে ম ফলা, হ প্লাস ম, হয়ে ম ফলা। এখন আসুন, এরপরের অংশ আমরা যাব ধ্বনি পরিবর্তনে যাব। এরপরের অংশ হচ্ছে আমাদের ধ্বনি পরিবর্তন। ধ্বনি পরিবর্তন তিনটা কারণে হয়: এক, আঞ্চলিকতার কারণে; দুই, দ্রুত উচ্চারণের কারণে; তিন, উচ্চারণের সুবিধার কারণে। আঞ্চলিকতার কারণে, দ্রুত উচ্চারণের কারণে, উচ্চারণের সুবিধার কারণে। নোয়াখালীর মানুষ পানিরে হানি বলে, সিলেটের মানুষ কি করতেছেন রে বলে খিতা খরতাছেন, ময়মনসিংহের মানুষ ঢাকারে বলে ডাহা, রাজশাহী অঞ্চলের মানুষ তালিবাসরে বলে ছ। এরপরে আসুন, এই যে যে শব্দটা কলকাতা, কলকাতার মানুষ তালিবাস দন্তাস্ব মূর্ধন্যাস্য একটাও বলে না। দাদা রাত 2টো বাজে শ্যামলিতে বাসে করে নেমে এসেছি। আমার পোস্টিং নেত্রকোনা। নেত্রকোনার মানুষ খাওয়া জীবনেও বলবে না, বলে কাওয়া। তোর একবারে খবর করে সারবো, এটারে বলবে তোর একবারে কবর করে সারবো। এটার নাম আঞ্চলিকতা, এটার নাম ডায়ালেক্ট, এটার নাম উপভাষা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যারের মতে আমাদের যে ডায়ালেক্ট বা উপভাষা আছে, এই উপভাষাটা সিলেট অঞ্চলে আহত হয়ে চট্টগ্রাম এবং রোহিঙ্গা রাখাইনে গিয়ে নিহত হয়েছে। এখন আসুন, এটা হচ্ছে আমাদের আঞ্চলিকতা, ডায়ালেক্ট। এখন আসুন, এই তিনটা কারণে ধ্বনি পরিবর্তন চেঞ্জ হয়। তিনটা কারণে কি হয়? ধ্বনি পরিবর্তন আমাদের হয়। তার মধ্যে আমরা প্রথমে যাব ধ্বনি দুই প্রকার, একটা হচ্ছে স্বরধ্বনি, একটা ব্যঞ্জন ধ্বনি। দুই ধরনের ধ্বনি পরিবর্তন হয়, একটা হচ্ছে স্বরধ্বনির পরিবর্তন, একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। একটা হচ্ছে স্বরধ্বনির পরিবর্তন, একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। একটা হচ্ছে স্বরধ্বনির পরিবর্তন, একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। স্বরধ্বনির পরিবর্তন কেমনে হবে? যে স্বরধ্বনিটা চেঞ্জ হবে, আর ব্যঞ্জন ধ্বনির পরিবর্তনে কি হবে? ব্যঞ্জন ধ্বনিটা চেঞ্জ হবে। আচ্ছা, মুর্শেদা, মিজু ঘুমাচ্ছেন? ঘুম ঘুম ভাব কেন? ঘুমাবেন না, ঘুমাইলে ক্যামেরা অফ করে ঘুমান। আপনার নামে আরো দুজনে বিচার দিচ্ছে কমেন্টে। আচ্ছা, এখন আসুন, এটা খেয়াল করবেন যে ধ্বনি পরিবর্তন অন্তর হতে এবং ব্যঞ্জনচ্যুতি খুব ভালো করে স্ক্রিনে চোখ ডুবিয়ে পড়ুন। কি লিখছে, পার্থক্যটা কি? পার্থক্যটাকে স্ক্রিনে পড়ুন। পদের মধ্যে কোনো ব্যঞ্জন ধ্বনি লোপ পেলে, উপরেও লিখছে ব্যঞ্জন ধ্বনি লোপ পাবে, আগেরটা ব্যঞ্জন ধ্বনি লোপ পাবে, পরেরটার মধ্যে ব্যঞ্জন ধ্বনি লোপ পাবে। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা এইখানে আপনাকে খুব সিরিয়াসলি বুঝতে হবে। বুঝলে বুঝপাতা, তাহেরির মতো, না বুঝলে তেজপাতা হয়ে যাবে জীবন। এই 5টা ওয়ার্ড শিখলে আপনার ধ্বনি পরিবর্তন শেষ। আর যদি না শিখেন, বইয়ের ভাষা মুখস্থ করবেন, জীবন ধন্য হয়ে যাবে। জীবন এমন ধন্য হবে, 2 দিন পরে সাইরা দিমা কান্দা বাঁচি অবস্থা হবে, আমার আর পড়ালেখা দরকার নাই, ধ্বনি পরিবর্তন। আর যে বুঝবেন, এই একেবারে 5 মিনিটে সব শেষ। তাহলে দেখুন, অন্তর্হতি মানে কি? পদের মধ্যে থেকে কোনো একটা ব্যঞ্জন ধ্বনি লোপ পাবে। ভালো কথা, এখানে বলছে দুটি ব্যঞ্জন থেকে একটা ব্যঞ্জন লোপ পাবে। শর্ত এক জাতীয় সম উচ্চারণের দুটি। বউ দিদি থেকে বৌদি, দি এখান থেকে এখানে লোপ পেয়েছে। ফাল্গুন থেকে ফাগুন, এখানে ল লোপ পেয়েছে। এখানে ল একটাই ছিল, ফাল্গুন থেকে ফাগুন দুইটা ছিল না, দি দি দুইটা ছিল। এক জাতীয় দুইটা থেকে যদি একটা লোপ পাই, তাহলে তার নাম হচ্ছে ব্যঞ্জন চ্যুতি। বড় দাদা থেকে বড় দা, বড় দিদি থেকে বড় দি।
আর যে কোনো একটা ব্যঞ্জন লোপ পেলে তাকে বলে হচ্ছে অন্তর্হতি। ফাল্গুন থেকে ফাগুন, ফাল্গুন থেকে ফাগুন, ফাল্গুন থেকে ফাগুন, উমা ফাগুনে তোর আমের বনে। হ্যাঁ, একটা গান আছে রবীন্দ্রনাথের। এরপরে আসুন, হে জি কবি স্যার। নীরব কেন, ফাগুন যে এসেছে ধরাই। ফাল্গুন থেকে ফাগুন যে কোনো একটা বর্ণ ল লোপ পেয়েছে। তবে মনে রাখবেন, আগের শব্দের অর্থ আর পরের শব্দের অর্থ ঠিক থাকতে হবে। তাহলে ফাল্গুন আর ফাগুন একই জিনিস। ফলাহার থেকে ফলার হ একটা লোপ পেয়েছে, আলাহিদা থেকে আলাদা হি একবার লোপ পেয়েছে। যে কোনো একটা লোপ পেলে অন্তর হতে, এক জাতীয় দুটি থেকে একটি লোপ পেলে ব্যঞ্জনচ্যুতি। তাহলে বড় মামা থেকে বর্মা কোন ধরনের ধ্বনি পরিবর্তন? ব্যঞ্জনচ্যুতি নাকি অন্তর্হতি? দ্রুত বলবেন যারা মিউট। ব্যঞ্জনচ্যুতি। বড় মামা থেকে ব্যঞ্জনচ্যুতি স্যার, বর্মা কোন ধরনের ধ্বনি পরিবর্তন? ব্যঞ্জনচ্যুতি। ব্যঞ্জনচ্যুতি। ভুল, কোনো ধ্বনি পরিবর্তনই না। বড় মামা পুরুষ মানুষ, মা মা, আর বর্মা মহিলা, অর্থ পরিবর্তন হয়েছে। এখন আপনি আপনার বড় মামাকে গিয়ে বলবেন, ও বর্মা, আসসালামু আলাইকুম, লাঠি একটা নিয়ে দিবে দৌড়ানো। এই আমি তোর মামা থেকে মা হইলাম কবে থেকে? হ্যাঁ, বড় দাদারে বলেন এ বড়দা, সমস্যা নেই। বড় দিদিরে বললেন ও বড়দি, সমস্যা নেই। মামারে যদি মা বইলা ডাকেন তাইলে খবর আছে। অর্থ পরিবর্তন করেছেন, 12টা বাজাইছেন। অর্থের পরিবর্তন করা যাবে না। শেষ। আচ্ছা, বড় মামা। হ্যাঁ, ব্যঞ্জন বিকৃতি একটার পরিবর্তে আরেকটা আসবে। কবাট বয়ের পরিবর্তে প, বয়ের পরিবর্তে প, ভাইমা ধয়ের পরিবর্তে দ। পরিবর্তে আসলে ব্যঞ্জন বিকৃতি। ডাবল হবে একটা বর্ণ, পাকা থেকে পাক্কা দুইবার, সকাল থেকে সকাল দুইবার, দ্বিতীয় ব্যঞ্জন। আপনি এইটা রিডিং, এটা হচ্ছে রেকর্ড ক্লাসটা আরেকবার দেখবেন। আটকে আটকে ধরে ধরে আপনি এটাকে আটকে ধরে নোট করবেন, রেকর্ড ক্লাস। স্যার ইনশাআল্লাহ। বিষমীভবন, দুইটা সমান বর্ণ অসমান হবে। শরীর র দুইবার আছে, এখানে একবার আছে। ল এখানে দুইবার আছে, এখানে একবার আছে। দুইটা সমান বর্ণ অসমান হলে তাকে বলে বিষমীভবন। আগে সমান ছিল, এখন অসমান হয়েছে। এটাকে ঠিক উল্টাই দিলে যেটা হবে, তয় জফলা অসমান, এখানে সমান, সমীভবন। দুইটা সমান থেকে অসমান, অসমী বা বিষমী, আর অসমান থেকে সমান, তাহলে তার নাম হচ্ছে কি সমীভবন। অসমান থেকে সমান হলে সমীভবন। সমীভবন। গল্প, গল্প লয় পয় দুটা অসমান। আমার অঞ্চলের মানুষ বলে এত গপ্প করো কেন, গল্প কেন বলে না। পয় পয় পটা ডাবল। এই যে ল প অসমান সমান, নয় ময় অসমান সমান। শেষ, অসমান থেকে সমান হলে তার নাম সমীভবন। প্রথমটা ঠিক থাকলে প্রগত, শেষেরটা ঠিক থাকলে পরাগত, কোনোটাই ঠিক না থাকলে অনন্য। প্রথমটা ঠিক থাকলে প্রগত, শেষেরটা ঠিক থাকলে পরাগত, কোনোটাই ঠিক না থাকলে অনন্য হবে। তাহলে দেখুন, পদ্ম থেকে পদ্ম, দ আর ম, প্রথমে দ আছে, এই দটা এখানে ডাবল আছে, তাই এটাকে বলে প্রগত। জন্ম থেকে জন্ম, মটা দুইটার মধ্যে আগে দন্তান্ন পরে ম, পরেরটা এখানে ডাবল হয়েছে, তাই এটাকে বলে পরাগত। প্রথমটা ঠিক থাকলে প্রগত, শেষেরটা ঠিক থাকলে পরাগত। আর যদি এই দুইটার মধ্যে একটাও ঠিক না থাকে, তয় জফলা, একটা ত একটা জফলা, একটাও ঠিক নাই, চয় চয় হয়েছে, এটার নাম হচ্ছে অনন্য। প্রথমটা ঠিক থাকলে প্রগত, শেষেরটা ঠিক থাকলে পরাগত, কোনোটাই ঠিক না থাকলে অনন্য সমীভবন। সমান থেকে অসমান মানে বিষমী, ঠিক উল্টাই দিবেন, অসমান থেকে সমান মানে সমীভবন। সমীভবন। ধ্বনি বিপর্যয় মানে ইন্টারচেঞ্জ, বাক্স থেকে বাস্ক। আমি যেটাকে বাক্স বলি আর আমার গ্রামের মানুষ বলে বাস্ক। আমি যেটাকে রিক্সা বলি, রিক্সা ড্রাইভার তাকে বলে রিস্কা। দুইটা বর্ণ কি করেছে? ইন্টারচেঞ্জ। পিশাচ থেকে পিশাচ, পিচাস, লাফ থেকে ফাল। ইন্টারচেঞ্জ যদি হয় তবে তাকে বলে হচ্ছে কি ধ্বনি বিপর্যয়। পরীক্ষায় আসবে কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ, অথবা বাক্স থেকে বাস্ক কোন ধরনের ধ্বনি পরিবর্তন, কোন ধরনের ধ্বনি পরিবর্তন। ওকে, এখন আসুন, এখন আমরা যাব স্বরধ্বনির পরিবর্তনে। স্বরধ্বনির পরিবর্তন শুরু হয়েছে স্বরাগম থেকে। স্বরাগম মানে হচ্ছে কোনো একটা শব্দে অতিরিক্ত স্বরধ্বনি যদি আসে তবে তাকে বলে হচ্ছে স্বরাগম। কোনো একটা শব্দে যদি অতিরিক্ত স্বরধ্বনি আসে তবে তাকে কি বলে? স্বরাগম বলে। স্বরধ্বনি আসলেই স্বরাগম, যদি আদিতে আসে আদি স্বরাগম, মাঝখানে আসে মধ্য স্বরাগম, অন্তে বা লাস্টে আসে তবে তাকে বলে হচ্ছে অন্ত স্বরাগম। আদিতে মানে শুরুতে যদি আসে, খুব সিরিয়াসলি দেখলে 1 সেকেন্ড দেখলেই হয়ে যাবে। আসলেই আগম, চলে গেলেই লুপ। দেখুন এখানে খুব খেয়াল করে, স্কুল থেকে স্কুল একটা স্বরধ্বনি আসছে, কোথায় আসছে? শুরুতে আসছে। স্টেশন থেকে স্টেশন একটা স্বরধ্বনি আসছে, কোথায় আসছে? শুরুতেই। তাহলে এটার নাম হচ্ছে কি? আদি স্বরাগম। কিন্তু আমি বলবো 20 থেকে দিশা, আ, অতিরিক্ত একটা আ আসছে কোথায়? লাস্টে, অন্ত স্বরাগম। মুক্তা থেকে মুকুতা, মুক্তা থেকে
মুক্তা থেকে মু উ তা। ভাঙতে হবে, মধ্য ষড়গমে একটু বিপদে পড়বেন। ভাঙেন। ম প্লাস উ প্লাস ক প্লাস ত প্লাস আ। এই যে এটাকে ভাঙলাম, এটাকে ভাঙেন। এটাকে ভাঙলে কি হয় দেখুন, ম প্লাস রসু উকার, ক প্লাস রসু উকার, ত প্লাস আ। কাটেন। আ আ, ত ত, ক ক, উ উ, ম ম। এই যে দেখুন একটা উ অতিরিক্ত। কোন উটা? এই উটা অতিরিক্ত। কোথায় আসছে অতিরিক্ত উ? স্বরধ্বনি আসছে। কোথায় আসছে? মাঝখানে, মধ্যে ষড়গম। কোন মাঝখানে একটা শব্দে অতিরিক্ত মধ্যে ষড়গম। স্বরধ্বনি আসলেই তাকে বলে ষড়গম। শুরুতে আসলে আদি ষড়গম, মাঝখানে আসলে মধ্য ষড়গম, শেষে যদি আসে অন্ত ষড়গম। যদি অন্ত আসে ষড়গম। ষড়গম আর চলে গেলে ষড়লোপ। আদি থেকে চলে গেছে আদি ষড়লোপ। ঠিক উল্টাই দেব। এখন আমি যদি বলি না, স্কুল থেকে স্কুল, একটা বর্ণ চলে গেল, কোথা থেকে গেল? আদি থেকে গেল, আদি ষড়লোপ। মাঝখান থেকে গেলে মধ্য ষড়লোপ, অন্ত থেকে গেলে অন্ত ষড়লোপ। শেষ। আসলে ষড়গম, চলে গেলে ষড়লোপ। আসলে ষড়গম, চলে গেলে ষড়লোপ। আদি থেকে, আদিতে আসলে আদি ষড়গম, মাঝখানে আসলে মধ্য ষড়গম, অন্ত বা লাস্টে আসলে অন্ত ষড়গম। শেষ। ষড়গমের বিপরীত প্রক্রিয়া ষড়লোপ। অপিনিহিতি। শব্দের শেষের রস্ব ইকার এবং রস্ব উকার যদি আগে চলে আসে, শব্দের শেষের রস্ব ইকার অথবা রস্ব উকার যদি আগে চলে আসে, তবে তাকে বলে কি? অপিনিহিতি। শব্দের শেষের রস্ব ইকার অথবা রস্ব উকার যদি আগে চলে আসে, তবে আমরা তাকে বলি অপিনিহিতি। যেমন আজি থেকে আইজ, আজি, ই থেকে আইজ, লাস্টের ইটা মাঝখানে আসলো। সাধু, লাস্টে কি হয়? উ। কোথায় আসছে? মাঝখানে। শব্দের শেষে রসই অথবা রসউ যদি আগে চলে আসে, তাকে বলে অপিনিহিতি। অপিনিহিতি। শব্দের শেষে রসই অথবা রসউ যদি আগে চলে আসে, তাকে বলে অপিনিহিতি। অথবা জফলাযুক্ত শব্দে ওটা অতিরিক্ত ই আসবে। কন্যাকে গ্রামের মানুষ কি বলে? কন্যা। আচ্ছা, সত্যকে বলে শৈত্য, সত্যকে বলে শৈত্য, কন্যাকে বলে কন্যা। হ্যাঁ, বাক্যরে বলে বাক্য। জফলাযুক্ত শব্দে অতিরিক্ত ই আসলে তাকে বলে অপিনিহিতি। জফলাযুক্ত শব্দের মাঝখানে অতিরিক্ত স্বরধ্বনি আসলে তাকে বলে অপিনিহিতি। তাকে কি বলে? অপিনিহিতি। পরের ইকার অথবা উকার যদি আগে চলে আসে, তাকে বলে কি? অপিনিহিতি। অসমীকরণ মানে হচ্ছে টপ টপ, যেটা সমান বর্ণ আছে যেন না হয়, সমান না হয়। সমীকরণ মানে সমান করা, অসমীকরণ মানে হচ্ছে অসমান করা। আমরা অঙ্কের মধ্যে লিখতাম সমীকরণ 1, সমীকরণ 2, এটারে যোগ করে পাই, বিয়োগ করে পাই, অপনয়ন, প্রতিস্থাপন, বজ্রগণন, নির্ণায়ক। আমরা মাঝে মাঝে সমাধানের মধ্যে এই শব্দটা ইউজ করতাম, যে সমীকরণ মানে সমান করা। আর এখানে বলছে কি? অসমীকরণ মানে হচ্ছে অসমান করা। টপ টপ, সমান হয়ে গেল, যেন না হয় শুধু মাঝখানে একটা আকার বসাবেন, টপ আ টপ, পটা পট, পটা পট। আকার যদি মাঝখানে আসে, তবে তাকে বলে হচ্ছে কি? অসমীকরণ। অন্য কোনো কার আসবে না, আসার সম্ভাবনা নেই, আসলে বা দিলে উত্তর হবেও না। এরপরে আসুন, এরপরে কি আছে? স্বরসঙ্গতি। স্বরসঙ্গতি মানে স্বরধ্বনির উচ্চারণের জন্য যে সুবিধার জন্য যে ধ্বনি পরিবর্তন, তাকে বলে স্বরসঙ্গতি। আমি লিখলাম মুলা, এইটা উচ্চারণ করা সহজ নাকি মুলু? এটা সহজ। মুলা। মুলা। দেশি নাকি দিশি, কোনটা সহজ? দেশি। কোনটা সহজ? খুব খেয়াল করে দেখুন, আমার উচ্চারণ আমার ঠোঁটের দিকে তাকান। মুলাটা মু কি বলতো? লা, একবার গুল, একবার চ্যাপ্টা। মু লা, মু লু। এইবার কোনটা সহজ? মু লু, মুখের অবস্থা সমান, এটা সহজ। মুলু। আচ্ছা, দেশি, আবার বললাম দি সি, মুখের অবস্থা সমান। যেটা সমান সেটা সহজ। উচ্চারণে সহজ করার জন্য, সুবিধা করার জন্য যে ধ্বনি পরিবর্তন, তাকে বলে স্বরসঙ্গতি। প্রথমটা ঠিক থাকলে প্রগত, শেষেরটা ঠিক থাকলে পরাগত, একটাও ঠিক নাই অনন্য। আর যদি মাঝেরটা ঠিক হয়, দুই সাইডের দুইটা অনুযায়ী, তাকে বলে হচ্ছে কি? মধ্যগত। মূলা থেকে মুলু, পরিবর্তনটা কোথায়? ঠিক আছে কি? এই যে রসৌকার ঠিক আছে, এখানেও রসৌকার ঠিক আছে, এটার নাম প্রগত। দেশি থেকে দিশি, লাস্টে সি, লাস্টে সি,
এটা ঠিক আছে, এটার নাম হচ্ছে পরাগত, দেশি থেকে দেশি পরাগত। বিলাতি বিতি অনুযায়ী লি হয়েছে, বিলাতি, তাহলে কি হবে বি লি তি, এবার অবস্থা সেম, তাই এটাকে বলে হচ্ছে বিলিতি, বি লি তি, বি লি তি, মাঝেরটা পরিবর্তন। এই মোলা থেকে মূল এখানে কি একটা পরিবর্তন, একটাও ঠিক আছে? লাস্টের মোলা থেকে মূল দেখেন তো, ঠিক আছে? না স্যার, দুইটাই আলাদা। দুইটাই আলাদা, মানে দুইটার মধ্যে একটাও ঠিক নাই, তাহলে এটাকে বলে হচ্ছে অনন্য অনন্য। সংগতি। অনন্য। মানে ওই আগেরটাও মিলে না, পরেরটাও মিলে না, তাকে বলে হচ্ছে অনন্য ষড়সংগতি, তাকে বলে হচ্ছে অনন্য ষড়সংগতি। আগেরটাও মিলে না, পরেরটাও মিলে না, এটাকে বলে হচ্ছে অনন্য ষড়সংগতি। এই হচ্ছে আমাদের ধ্বনি পরিবর্তন এবং আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয়। আমরা 2 মিনিটে একটু রিভিউ করব। আবার ধ্বনি পরিবর্তনকে আমি রিভিউ করছি, যারা অল্প পারেন, যাদের মনে থাকে না, ওনাদের জন্য। যে কোনো একটা ব্যঞ্জন বর্ণ লোপ পেলে তাকে বলে হচ্ছে অন্তর্হতি। এক জাতীয় দুইটা থেকে একটা বর্ণ যদি লোপ পাই তাকে বলে হচ্ছে ব্যঞ্জন চ্যুতি। একটা বর্ণ ডাবল হলে দ্বিতীয় ব্যঞ্জন, একটার পরিবর্তে আরেকটা আসলে তাকে বলে ব্যঞ্জন বিকৃতি। দুইটা সমান ছিল অসমান হয়েছে তাহলে তার নাম হচ্ছে বিষমীভবন, আর দুইটা অসমান থেকে সমান হয়েছে তার নাম হচ্ছে সমীভবন। প্রথমটা ঠিক থাকে প্রগত, শেষেরটা ঠিক থাকে পরাগত, একটাও ঠিক নাই, তাকে বলে হচ্ছে অনন্য সমীভবন। দুইটা বর্ণ ইন্টারচেঞ্জ করবে, জায়গা পরিবর্তন করবে, আগেরটা পড়ে যাবে আর পরেরটা আগে আসবে, আগেরটা পড়ে যাবে আর পরেরটা আগে আসবে, তাহলে তার নাম হচ্ছে কি? ধ্বনি বিপর্যয়। বিপর্যয়। ধ্বনি বিপর্যয়। কোন একটা শব্দে স্বরধ্বনি আসলে তাকে বলে স্বরাগম, আদিতে আসলে আদি স্বরাগম, মাঝখানে আসলে মধ্য স্বরাগম, শেষে আসলে অন্ত স্বরাগম। উল্টায় দিলে যেটা হবে স্বরলোপ, স্বরলোপ হবে। স্বরলোপ হচ্ছে কি, আদি থেকে লোপ পেলে আদি স্বরলোপ, মাঝখান থেকে লোপ পেলে মধ্য স্বরলোপ, অন্ত থেকে সুলোপ পেলে অন্ত স্বরলোপ। তাহলে আপনারা বলবেন এই জানালা থেকে জানলা কোন ধরনের স্বরলোপ হলো? স্যার মধ্য স্বরলোপ। বাকিরা একটু কমেন্ট করবেন যে কোন স্বরলোপ এটা। জানালা, জানলা, একটা আ নাই, মাঝখানের একটা আ নাই, ওরা কেউ এজন্য নাই? তো কষ্ট করে আমার একটু পানি দিও। বাকিরা কমেন্ট করবেন দেখি কেমন পারেন। জানালা থেকে জানলা, তাহলে আমি লিখলাম দিশা থেকে দিশ, এটা কোন ধ্বনি পরিবর্তন, কোন স্বরলোপ? কোন স্বরলোপ? দিশা মানে থেকে দিশ, এটা কোন ধরনের স্বরলোপ? আদি দিশা থেকে দিশ কোন ধরনের স্বরলোপ? অন্ত অন্ত স্বরলোপ স্যার। স্কুল থেকে স্কুল কোন ধরনের স্বরলোপ? খালি চোখে যা দেখতে পান তাই বলবেন, খালি চোখে যা দেখতে পান তাই বলবেন। আদি। আদি স্বরলোপ। আদি স্বরলোপ। আদি থেকে লোপ পেলে আদি স্বরলোপ, মাঝখান থেকে লোপ পেলে মধ্য স্বরলোপ, শেষে থেকে লোপ পেলে অন্ত স্বরলোপ, শেষ। জি স্যার। এই যে ধ্বনি পরিবর্তন পড়লাম অনেক কঠিন। এই 2 ঘন্টা ক্লাস করার পর আপনার ফিলিংস কি? 2 ঘন্টা ব্যাকরণ পড়ার পর যে কয়টা অধ্যায় পড়েছেন, হয়তো অনেকেই এগুলো একবার দুইবার বহুবার করে পড়ে রাখছেন, পড়ে রাখতেই পারেন, অসম্ভব কিছু নয়, এটা আপনার জীবনের সাথে গুরুত্বপূর্ণ একটি বিষয়, আপনি পড়ে রাখতেই পারেন, পড়ে রাখাটাই স্বাভাবিক। এরপরে আপনার এই মুহূর্তে ফিলিংস কি? স্যার মনে রাখার উপায়টা তুলনামূলক সহজ হয়েছে। জি, মনে রাখার উপায়টা আগের থেকে তুলনামূলক সহজ ছিল। নিজের ভাষায় যখন লিখবেন, নিজের ভাষায় যখন পড়বেন, তখন সবকিছু এমনিতেই অটুতেই সহজ হবে। রেকর্ড ক্লাস পাচ্ছি না, রেকর্ড ক্লাস আজকে পাবেন না, হয়তো কালকে এটা রেকর্ড পাবেন, এখনো তো রেকর্ড হচ্ছে, এখনো তো রেকর্ড হচ্ছে, রেকর্ড ক্লাস এখনই পাবেন না। এখানে কি P5 বা P6 আছে বলেন তো? থ্যাংক ইউ। ইসরাত লিখছেন ধ্বনি পরিবর্তন অনেক কঠিন, আমি হলফ করে বলতে পারি যদি আপনি মনোযোগ দিয়ে 30 মিনিট পড়েন অথবা এই রেকর্ডটা 2বার দেখেন, তাহলে আমি হলফ করে বলতে পারি আপনি আর ভুল করবেন না দ্বিতীয়বার, এটা আমি হলফ করে বলতে পারি। যদি আপনি 2টা বার একটু ঠান্ডা মাথায় ভালো করে পড়েন তাহলে আর ভুল করবেন না বলে আমার বিশ্বাস।
পরবর্তী ক্লাসগুলোর জন্য 9-10 বোর্ড বই পুরাতন কপি, যেটা মুনীর চৌধুরী স্যারের, এই বইটা সবাই সংগ্রহে রাখবেন। সবাই এই বইটা সংগ্রহ রাখবেন, 9-10 পুরাতন বোর্ড বই, যেটা মুনীর চৌধুরী স্যার যেই বইয়ের মধ্যে লেখা মুনীর চৌধুরী, সেই বইটা আপনারা খুঁজে বের করবেন বাজার থেকে, যে যেখান থেকে পারেন। 11 থেকে 20তম গ্রেডের জন্য মুনীর চৌধুরী স্যারের বইটা আপনাকে পড়তে হবে। মুনীর চৌধুরী স্যারের বই আপনাকে পড়তে হবে। অনেকেই বই বলছেন, যাদের আছে আর দরকার নেই। আর আপনাদের 11 থেকে 20তম গ্রেডের জন্য বিদ্যাবাড়ি থেকে লেকচার শিট দেওয়া হবে, পিডিএফ দেওয়া হবে, সেটা ভালো করে পড়বেন। বিদ্যাবাড়ি থেকে লেকচার শিট এবং পিডিএফ দেওয়া হবে, এইগুলো একটু ভালো করে পড়বেন। বিদ্যাবাড়ি থেকে যে লেকচার শিট এবং পিডিএফ, সেদিন মুকুল স্যার বললেন 3 তারিখের আগে ক্লাস হবে না, আজ হঠাৎ করে হলো। অপ্রস্তুত ছিলাম, তাও ক্লাসটা করলাম। ঢাকা থেকে পরীক্ষা দিয়ে আসছে অনেক, আমি জানি না, এটা ওরা বলতে পারবে। আপনি এই বিষয়টা আমি বলতে পারলাম না স্যার, আপনি যা পড়াইছেন এর বাইরে আর কিছু পড়া লাগবে না তো? এই আমি এই শর্তে নাই, এর বাইরে পড়া লাগবে না। আমি কি গণক না জ্যোতিষী? আমি আপনাকে সহজ করে দিলাম, বাকি আপনাকে সব পড়তে হবে। হ্যাঁ, এই কথা বললে আমার চাকরি থাকবে? চাকরি থাকবে না, হ্যাঁ চাকরি থাকবে না। এই কথা আমি কেমনে বলবো বলেন তো? এই কথা কি বলা সম্ভব এর বাইরে পড়া লাগবে না? অনেক পড়ার আছে। তবে আমার বিশ্বাস অনেকটা গুছানো হয়েছে, আপনি আগে ভালো করে পড়ুন। সার্ভিস সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আপনারা ফোন দিবেন হচ্ছে সার্ভিস নাম্বারে, আমাদের বিদ্যাবাড়ির সার্ভিস সেন্টারে ফোন দিবেন সকল বিষয়ের জন্য। স্যার একটা কোশ্চেন ছিল। জি বলুন। স্যার ওই যে যখন ফলা পড়াচ্ছিলেন, একটা হচ্ছে আহ্নিক আর একটা হচ্ছে অপরাহ্ন, দুইটাই ফলা। দুইটা তো মানে দুইটা তো দুই ধরনের ফলা, কিন্তু উচ্চারণটা কি একই হবে? সমান, দুইটাই সমান। ন ন উচ্চারণ বলে দিয়েছিলাম, ন ন ন ন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই ক্লাস ইউটিউবে আছে, চাইলে আপনি এটা আরো স্লোলি পড়ানো আছে, আরো উদাহরণ, ব্যতিক্রম ধর্মী উদাহরণ আছে। একটা জায়গায় 4টা 5টা করে উদাহরণ দেওয়া আছে বিদ্যাবাড়ির ইউটিউব চ্যানেলে। ধ্বনি পরিবর্তন একটা ক্লাস আছে, সম্ভব হলে ওখানে থেকে আরেকটু দেখে নেবেন। ওটা আরো স্লোলি আছে, আরো একাধিক উদাহরণ আছে, আরো একাধিক উদাহরণ আছে। তবে আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি অনেকের কমেন্টের দিকে খেয়াল করতে গিয়ে আপনাদেরকে মূল্যবান সময় নষ্ট করেছি। আমি অরিজিনালি আমার ক্লাসের স্টুডেন্ট এতগুলো হওয়ার কথা না, আজকে অনেক বেশি হয়ে গেছে, 2-1টা ছেলে উল্টাপাল্টা কমেন্ট করেছে। সো আমি আন্তরিকভাবে দুঃখিত। আশা করছি পরবর্তী ক্লাসগুলোতে যারা শুধুমাত্র আগ্রহী স্টুডেন্ট, ওদেরকে কেন্দ্র করে আমি পড়াবো। এর বাইরে কে কি করলো না করলো আমার দেখার সময় নেই। পরীক্ষা দিয়ে যা বুঝলাম, পড়ার বাইরে অনেক পড়তে হবে। আমিনুর রহমান কাজল, আমরা পুকুর সমতুল্য পড়ি, কিন্তু সেটা বাড়িয়ে সাগর সমতুল্য পড়তে হবে। আপনি পরীক্ষা দেন, তাহলে বাকিটা বুঝবেন, বাকিটা বুঝবেন। স্যার, আমাদের আমাদের সব ক্লাস কি আপনি নেবেন? হ্যাঁ, এই তাহলে বেচের একটু ভালো ক্লাসগুলো হইতো আমি আর নেব। কি। আমি এই বেচের তৃতীয় ক্লাসগুলো আমি ধাপের নেব। আপনার ক্লাস করছিলাম সবই। আচ্ছা, এই ব্যাচের সবগুলো ক্লাস আমি নেওয়ার চেষ্টা করবো যতটুকু সম্ভব। যদিও চাকরি আছে, যদি কখনো যদি 2-1 দিন সমস্যা হয়, সেটা ভিন্ন হতে পারে। আমি ম্যাক্সিমাম ক্লাস নেওয়ার চেষ্টা করব। 9-10 পুরাতন বোর্ড বইয়ের বাইরে গ্রামার অংশে আমি যাব না। বারবার বলে দিচ্ছি, যারা হাতে বোর্ড বই নিয়ে বসতে পারবেন ওনারা 100% ফ্রুটফুল হবেন। আর যারা ক্লাসে বোর্ড বই নিয়ে বসবেন না, ওনারা ফকির, গরিব, মিসকিন, আমি ক্ষমা চাই ওনার কাছে। আমার ক্লাসে পুরাতন বোর্ড বই লাগবে, পুরাতন বোর্ড বই লাগবে। যারা যারা, আমি শুনেছিলাম 2-1 জনের কাছে যে নতুন বোর্ড বই থেকে নাকি প্রশ্ন হয়, কালকে কই গেল এরা? ওরা কারা যারা কালকে একটা প্রশ্ন আসে নাই? কালকে তো বিসিএস একটা প্রশ্ন আসে নাই নতুন বোর্ড বই থেকে। হ্যাঁ, আচ্ছা, এই জন্য পুরাতন বোর্ড বই পড়বেন। ঠিক আছে, তাহলে আর কারো কোনো প্রশ্ন আছে? আপনাদের কমেন্ট দেখে খুব ভালো লাগলো। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? ওকে, আমি আপনার জন্য সর্বোচ্চ, আমার জায়গা থেকে সর্বোচ্চ সাপোর্টিভ হবো, আমি আপনাকে সর্বোচ্চ হেল্প করব। বাকিটা আপনার বিষয়, আপনি যদি একটু চেষ্টা করেন, আমি ইনশাল্লাহ 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 আমি আপনাদের জায়গা থেকে, আমার জায়গা থেকে আমি আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করব। রেকর্ড ক্লাস কখন পাবেন বা কি পাবেন, এই বিষয়ে সকল তথ্য আপনারা বিদ্যাবাড়ির সার্ভিস সেন্টার থেকে জেনে নেবেন। কালকে 2টার ভিতরে আপনারা পেয়ে যাবেন। দোয়া করি আল্লাহ আপনাদেরকে কর্মজীবনে সফল করুক এবং সফল হওয়ার মতো পরিশ্রম করার জন্য একটা তৌফিক দেয়। আচ্ছা, ঠিক আছে, তাহলে সবাইকে হ্যাঁ, ঠিক আছে, চেষ্টা করছি। স্যার, হ্যান্ড রাইজ করতে পারি না, এটা আগামী ক্লাসে আমি আবার বলবো, হ্যান্ড রাইজের বিষয়টা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আজকের ক্লাসে পড়ালেখা আগামী ক্লাসের মধ্যে শেষ করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।